আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অভিনিবেশে ৬ নম্বর পর্বে। আ দেখতে, দেখতে ৫ টা পর্ব শেষ হয়ে আসলো। ৬ নম্বর পর্বে আমরা এসে পড়েছি। আজকের পর্বটা আমরা যে ব্যাপারে কথা বলব, আম সেটা হলো ই-সেফটি নিয়ে। যারা আমার সাথে ১ম থেকে আছেন, পর্ব ১ থেকে দেখে এসেছেন যে আমরা বিভিন্ন স্টেজ কাভার করে এসেছি। ৩ নম্বর পর্ব থেকে আমরা ক্লাসরুম টিচিং নিয়ে কথা বলে শুরু করে, তারপরে সেখানে আমরা কিছুটা হলে প্রাইমারি একেবারে কি স্টেজ 1 যেটা ইয়ার 1 অ্যান্ড 2 যে ই-সেফটি সেটা নিয়ে একটু আলাপ করেছিলাম। তারপরে আমরা চলে আসলাম আমাদের ৪র্থ এবং ৫ম পর্বে, যেখানে আমরা কথা বললাম আম ই-লার্নিং নিয়ে। ই-লার্নিং এর অ্যাডভান্টেজেস, কিছুটা ডিসঅ্যাডভান্টেজেস আমরা চেষ্টা করলাম একটু আলোকপাত করতে সেটার উপরে। তখন আমরা বললাম যে আমরা এই এপিসোডটাকে রাখবো, যেখানে আমরা ই-সেফটির পুরো ব্যাপারটা নিয়ে একটু আলাপ করব। যেখানে কি স্টেজ 1, কি স্টেজ 2, কি স্টেজ 3 and 4 which covers up to the A level, যেটা GCSE, O level যেটা বাংলাদেশে যদি বলা হয়, তাহলে ওখানকার কাঠামো অনুযায়ী এগুলো সব কভার করে আসবে। তো আজকে আমরা চেষ্টা করব কিছুটা সেই দিকগুলোর দিকে নিয়ে আলোচনা করতে। তো যখন ই-সেফটি কথা বলা হয়, ১ম এ আমি একটু আলোচনা করে নিব। যেহেতু আমি এখানে ইউকে তে কাজ করছি, আমাদের এখানে কিছু কাঠামো রাখা হয়। ই-সেফটিকে খুবই আ ইম্পোর্টেন্ট ভাবে নেয়া হয় স্কুলে। কেননা ওখান থেকেই ১ম ব্রিফিংটা শুরু হয়, যেটা আমরা শুধুমাত্র বাচ্চাদেরকে দেই না, আমরা এই ব্রিফিংটা নিয়ে যাই প্যারেন্টসদের কাছে। প্যারেন্টসদের সাথে আমাদের মিটিং হয়, প্যারেন্টসদের সাথে বসা হয় এবং সেখানে আ তখন ই-সেফটির প্রতিটা আ আ বিষয়কে খুব ডিটেইলস এ আলাপ করা হয়, যেন প্যারেন্টস আর aware of the importance of it and they can deliver the right message to the children rather than having a conflict with the children, because এটা খুবই ইম্পোর্টেন্ট ওরা যখন grow up করে ওদেরকে বোঝানো why it is so important to be careful when you are on internet. So আমি একটু বলে যাই যে what is e-safety first as we defined it. So e-safety is often defined as the safe and responsible use of technology. This includes the use of the internet and also other means of communication using electronic media, that is messages, gaming, devices, emails, and etc. In practice, e-safety is as much about behavior as it is electronic security. তো এখানে যে স্কুলগুলো, সেই স্কুলগুলো একটা ই-সেফটি রুল ফলো করে, যেটাকে বলা হয় রেপুটেশন অ্যালার্টস। এখন এই রেপুটেশন অ্যালার্টস, what does it do? It monitor the online reputation and understand what children and parents are saying online about the school. প্রতিটা স্কুল এই রেপুটেশন অ্যালার্টটা ফলো করে এবং এটার উপরে বেস করে তখন তারা নতুন কোনো যদি কনসেপ্টের দরকার হয় সেটার উপরে কাজ করে, সেটা delivers to the parents and then deliver to the children in different ways to use it for their own study. Reputation alert is a powerful tool to capture, track and notify you about new online references to your school complaints, unfair comments, and teachers' abuse. All these things reputation alerts the কাজ to track them and put them in places. The schools are using UK's safer internet safety online safety categories down to more details সেটা স্কুলগুলো এখানে ফলো করে যাচ্ছে. They are alerting the children to talk to the designated person if any harmful content comes up while using the screen, because এটা খুবই ইম্পর্টেন্ট। সো শুধুমাত্র স্কুলের কাজ এটাই না যে ইন্টারনেটটাকে বাচ্চাদের কাছে নিয়ে আসা এবং বলে ইউ ক্যান ইউজ ইট। অ্যাট দ্য সেম টাইম স্কুল অ্যালার্ট করে দেয় যে যখন ইউ আর ইউজিং দ্য স্ক্রিন, এনিথিং কামস অন দ্য স্ক্রিন, আমি কিছু এক্সাম্পল দিব যে কী সব জিনিস আসতে পারে স্ক্রিনের মধ্যে, তখন বাচ্চাদেরকে কতটা কেয়ারফুল হতে হবে to deal with those particular things, and every school has a designated person or more than one or a team who is working, so children can go to those persons and they can talk through them. So the things we can
anything that can come on the screen when the children are using the internet. It could be online abuse, it could be bullying and harassment, it could be the threats, it could be the impersonations, it could be unwanted some images যেটা হয়তো ইমেজটা বেস করে আসবে বা এটা just coming in the word, it's not showing, but there are some unwanted ones, so children have to be aware of those things. It could have some violent content into it. It could have self-harm or suicide content into it. It can have pornographic content. So children have to be very aware as soon as they see things like this, because we are talking about here secondary children. They do use the internet. Sometimes they have to go to the adult websites to get some information for their content, for their studies. But they have to be careful. Anything popping out on the screen, if they're not comfortable, where they should go and where they should talk. So all these things আমি চেষ্টা করব আজকে আমার অনুষ্ঠানে কথা বলার জন্য এখানে। তো আমার সাথে আজকে অনুষ্ঠানে যে আসবে আমার অতিথি হয়ে, উনি একজন প্যারেন্ট, ফারজানা কবির। তাকে আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমার স্টুডিওতে। কি খবর তোমার, কেমন আছো? শুভ সন্ধ্যা। ভালো আছি আপু, তুমি কেমন আছো? এই তো ভালো আছি বেশ। আমার এখানে এখন দুপুর, কিন্তু তোমাকে বলতে হচ্ছে আমি মার্চে চলে এসেছি, কিন্তু তারপরেও ওয়েদার ওয়াইজ আমরা খুব ঠান্ডার মধ্যে এখনো বসে আছি। তো তোমাদের ওখানে কিরকম এখন ওয়েদারটা বাংলাদেশে? বাংলাদেশের ওয়েদারটা এখন বেশ ভালো। স্প্রিং যেহেতু চলছে আমাদের এখানে, খুব বেশি ঠান্ডা না আবার গরমও না। আচ্ছা আচ্ছা, নাতিশীতোষ্ণ যেটাকে বলে ওয়েদারটা, এখন পারফেক্ট নাতিশীতোষ্ণ ওয়েদার এখন। আচ্ছা, তো ফারজানা, আমরা আমার লাস্ট 2 এপিসোডে চতুর্থ পর্ব এবং পঞ্চম পর্বে আমরা ই লার্নিং এর উপরে কথা বলছিলাম। তো আমার সাথে যে অতিথিরা ছিলেন ওনারা খুবই শ্রদ্ধেয় দুজন টিচার ছিলেন। ওনারা বিভিন্ন দিকে আলোকপাত করেছেন, কিন্তু সেটা নিয়ে কথা বলার পর আমার মনে হলো আমি আমার একজন প্যারেন্টের সাথে কথা বলা দরকার এই এপিসোডে, বিকজ আমি একটু ই সেফটি নিয়ে কথা বলতে চাই। এবং তোমার বাচ্চারা দে আর ইন ডিফারেন্ট স্টেজ ইন স্কুল, কেউ আছে সেকেন্ডারি স্কুলে এবং একই সাথে তোমার বাচ্চা আছে প্রাইমারি স্টেজে। তো আমার মনে হয় যে তোমার জন্য এটা একটা বিশাল ব্যাপার, কারণ তুমি বাংলাদেশে এতদিন লকডাউনে সবাই বাচ্চারা তো স্কুলে বাসা থেকে হোম স্কুল করছে ওরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রায় 2 বছর অলমোস্ট হোম স্কুলিং চলছে ওদের অনলাইনে। তো তোমার তো এটা বিগ একটা প্রেসার ছিল, এরকম 3টা বাচ্চাকে 3 রকম স্টেজে নিয়ে এসে কাজ করার জন্য। কিভাবে করে তুমি এই সেফটিটাকে, আমি একদমই ডিটেইলস এখন যেতে বলছি না, জাস্ট আমাকে একটু শুরু করে দাও যে তোমরা কিভাবে অ্যাজ এ প্যারেন্ট তুমি এটাকে কিভাবে করে চিন্তা করলে যে কতটা কেয়ারফুল তোমাকে হতে হবে এবং কতটা ইন্টারাকশন তোমার প্রয়োজন হবে তোমার বাচ্চাদের সাথে। প্রথমত সেফটি নিয়ে তো খুবই মানে সেফটি ইজ আ বিগ ইস্যু এখন, যেটা ইন্টারনেট বা অনলাইনের জগতে, বিকজ এভরিথিং ইজ ওপেন, সব ধরনের অ্যাক্সেস আছে বাচ্চাদের কাছে। তো হোয়াট আই ডিড, আর যেটা আসলে বলতে হবে যে ওদের স্কুল থেকে অনেক আগে থেকেই ইন্টারনেট সেফটি নিয়ে বেশ কতগুলো সেমিনার হয়েছে, যেগুলাতে মানে এই সব ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ বা ইন্টারনেটের ইউজের সম্পর্কে বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস একটা তৈরি করা হয়েছে ওদের মধ্যে। তো সেটাই ওদেরকে আমি বারবার রিমাইন্ড করার চেষ্টা করেছি যে তোমাদেরকে তো স্কুলে এগুলা নিয়ে কথা বলা হয়েছে, ইউ অলরেডি নো হোয়াট ইউ উইল বি ফেসিং নাও, সো তোমাদেরকে এই জিনিসগুলোর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ। তো ওরা তোমরা যখন স্কুলে যখন সেমিনার করা হলো, তোমরা কি শুধু only parents were attending the seminars, or children had the seminar at the same time, or they had a different seminar? They had a different seminar. They had a their seminar, ওদের সেমিনারটা ছিল when they were in school, একটা ক্লাস মানে ক্লাসের মাঝে ওদেরকে একটা সেমিনারে ডাকা হয় এবং একটা টিচার্স এবং বাইরে থেকেও দু একজন এনজিও ওয়ার্কার এসেছেন, they talked about it, and প্রিন্সিপাল ছিল, তো they talked about it, and প্যারেন্টসদের জন্য আলাদা করে একটা সেমিনার করা হয়, যেখানে প্যারেন্টস এন্ড চিলড্রেন we both were there, but বাচ্চাদেরকে আলাদা করে আগে এটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ওকে, কতটা ব্রিফ, কতটা মানে ওপেনলি
বাচ্চাদেরকে বললো মানে যখন সেমিনারটা হলো কতটা ওপেনলি ইজ ইট জাস্ট আ স্পিচ অর উইথ all the instructions going on the board and showing the problems can come up and how to deal with that. তোমার কোনো আইডিয়া আছে কিরকম? আসলে ওদেরকে যখন মানে স্কুল থেকে বাচ্চাদেরকে শুধু অ্যাওয়ারনেস মানে এই সম্পর্কে অ্যাওয়ারনেসটা দেওয়া হয়েছে, সেটা আসলে আমি ঠিক অতটা জানি না, বাট প্যারেন্টসদের নিয়ে যেটা করা হয়েছে সেখানে আর কি ইট ওয়াজ বেসিক্যালি আ ডিসকাশন। আচ্ছা, যেখানে প্যারেন্টসদেরও কথা বলার সুযোগ ছিল, উই কুড আস্ক কোয়েশ্চেনস। ও ইয়েস। আর টিচার এমনি মোস্টলি টিচার আর কি এটা নিয়ে কথা বলেছে, প্রিন্সিপাল এন্ড দ্য আদার টিচার্স এন্ড দ্য এনজিও ওয়ার্কার্স যারা ওখানে ছিল। তো এটাই আর কি। আর আসলে আমাদের সোশ্যাল মানে পার্সপেক্টিভ থেকে তো এত ওপেনলি বলা হবে না, যেটা ধরো ইউকে বা ইউএসএ তে ওপেনলি কথা বলা যায়, বাট আমাদের মানে সোসাইটি তো একটু ডিফারেন্ট। সো হ্যাঁ, অতটা ওপেনলি বলা হয়নি, বাট বাচ্চারা যেন বুঝতে পারে সেভাবে করেই বলা হয়েছে, সেভাবে করেই তাদেরকে মানে অ্যাওয়ারনেসটা যেন ওদের মধ্যে জাগে সে সম্পর্কে মানে একটা ধারণা দেওয়া হয়েছে ওদেরকে। আচ্ছা, কারণ আমাদের এখানে যখন তুমি প্যারেন্টসের কথা বললে, আমাদের যখন সেমিনার হয় উই হ্যাভ এ পোস্টার, আমরা একটা পোস্টার উঠিয়ে দিই, সেটাকে ওটা থাকে স্মার্ট, পোস্টারটার মধ্যে স্মার্ট লেখা থাকে। তো এস ইজ স্ট্যান্ডস ফর দ্য সেফ, সো ইটস কিপ পার্সোনাল ডিটেইলস ভেরি সেফ, all your personal details safe. And M is for meet, so it's like don't meet any people online, যাদেরকে তুমি meet, don't meet them personally if you haven't got any adult consent into it. And then A is accepting, because অনেক যখনই মানে অনেক কিছু তো পপ আপ করে, তাই না, অনেক লিংক চলে আসতে থাকে, তখন আমরা প্যারেন্টসদেরকে বুঝালাম যে তোমরা বাচ্চাদেরকে এটা ডিটেইলসে বলবে যে how much they can accept and why they should accept these things and why they should not accept these things. And then the R is the reliable, don't believe on everything people are saying, which is very important. Just verify with the designated person, or if you're at home, verify with the parent to make sure je eta parent derke, it's kind of like an authority given to the parent, that you make sure your children knows that they have to come to you and you got to be the right kind of a help to give them information and discuss with them je keno rely kora uchit and keno kora uchit na etukun. And the last is the tell, which is very important. Say anything you are not feeling safe. তুমি প্যারেন্ট যেন এই কমিউনিকেশনটা, এই ইন্টারাকশনটা বাচ্চাদের সাথে একেবারে ক্লিয়ার থাকে যে বাচ্চারা ক্যান অ্যাপ্রোচ টু দ্য প্যারেন্ট অ্যান্ড দে ক্যান টক অ্যাবাউট ইট। তোমাদের কি এরকম কোনো কিছু দিয়ে প্যারেন্টদেরকে বলা হয় এই স্টেপগুলা দিয়ে যে এইভাবে করে আসতে পারে প্রবলেমসগুলো? জি আপু, তুমি যেটা বললে এভাবে করেই বোঝানো হয়েছে। আচ্ছা, গুড। এই স্টেপসগুলো হ্যাঁ মেনশন করা হয়েছে, বোঝানো হয়েছে বাচ্চাদেরকেও, আর প্যারেন্টসদেরকেও অফকোর্স বলা হয়েছে যাতে উই কিপ অ্যান আই অন দেম। মানে এখানে যেমন গুগলের হিস্ট্রি বা ইউটিউবের হিস্ট্রিটা চেক করা যায়, যে হোয়াট দে আর সার্চিং ফর, কি ধরনের মানে ওয়ার্ডস দে আর সার্চিং ফর, কিওয়ার্ডস গুলা কি ইউজ করা হচ্ছে, বা হোয়াট কাইন্ড অফ কন্টেন্টস দে আর ওয়াচিং, এগুলা যেন দেখা হয়। আর তাছাড়া কিছু সেফটি মেজার্স আছে যেগুলো নেওয়া যায়, লাইক চাইল্ড মানে প্রোটেকশন, সেফটি, যেগুলো অন প্যারেন্টাল কন্ট্রোল যেটা, হ্যাঁ এক্স্যাক্টলি, সো সেটা যেন মানে অন করে রাখা হয়, এই সম্পর্কে বলা হয়েছে। তো সেগুলো ওইভাবেই মানে স্টেপ বাই স্টেপ ফলো করেই চলছি। তো এ পর্যন্ত তেমন কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, তো এখানে আরেকটা আমার কাছে একটুখানি জানতে ইচ্ছে করে, তোমার কাছে একটা প্রশ্ন আমার কাছে আসে। তোমার বাচ্চারা তো এখন তো ও তো তোমার প্রথমটা কি she is doing her O level now? She is preparing for her O levels. She is in 9th grade. হ্যাঁ, তো ওর তো তাহলে তো অনেক কন্টেন্ট থাকে ওর স্টাডিতে, যেটা she might have to visit different websites, which might need a bit of like it's kind of adult information might be there sometimes. How comfortable you are that she is using those websites? How comfortable you feel like to let her go by herself and use those websites?
Actually, as a parent, it is not very comfortable, but sometimes you just can't help it. Especially when she is, মানে ও তো সায়েন্সে আছে, সায়েন্সের 3টা সাবজেক্টই ও নিয়েছে ও লেভেলসের জন্য, হ্যাঁ physics, chemistry, biology. So sometimes, yeah, of course, she has to search for contents there in the internet. হ্যাঁ So I always advise her to use the educational sites যেখানে মানে জাস্ট এমনি জাস্ট সার্চ ওয়ার্ড মানে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ না করে দেয়ার হ্যাঁ আর সাম সাইটস যেখানে মানে স্টাডি কন্টেন্টস গুলা পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ তো ওইসব সাইট গুলা মানে ইউজ করার জন্য আমি ওদেরকে বেশি হ্যাঁ মানে আগ্রহ দেখাই যে এই সাইট গুলা তুমি ইউজ করো, তো এটাতে তুমি যেটা চাচ্ছ তুমি সেটাও পাচ্ছ ইন ডিটেলস, আর তোমার কোনো আজে বাজে কন্টেন্টও তোমাকে মানে দেখতে হবে না, বা ইউ ওয়ন্ট হ্যাভ টু গো থ্রু হ্যাঁ দোজ হ্যাঁ থিংস আর হ্যাঁ কি। হ্যাঁ তো আবার আমি যদি আবার তোমার ফেরত আসি তোমাদের প্যারেন্ট অ্যান্ড স্কুল যে সেমিনার অ্যাবাউট দ্য হুম থিংস হুম ইটস হ্যাপেন সো আমাদের যখন হুম সেমিনার গুলো হয় প্যারেন্টস হ্যাভ দ্য অপরচুনিটি টু কিপ দেয়ার ওপিনিয়ন্স হুম বিকজ আমরা এনকারেজ করি প্যারেন্টদেরকে টু স্টাডি অ্যাবাউট দ্য গভর্নমেন্ট রুলস বিফোর দে কাম টু দ্য সেমিনার্স হুম কারণ parents need to know what are the structures for the government to follow, or হুম what is the structure of the education in a country to follow, how much they can contribute or how much they can access into the system, into the framework যেটা parent কতটা করতে পারে with the help of the school if parent want to, কারণ আমরা as a school আমরা প্যারেন্টকে অবশ্যই we give the access, but আমরা চেষ্টা করি to get the opinion and ideas from them যে ওরা নিজেরা কতটা interested to know, and then on basis of that we can make a structure. তো তোমাদের কি এরকম কোনো অপশন আছে যেটা তোমরা গভর্নমেন্ট থেকে হেল্প পাও to know about e-safety? না আপু, আনফর্চুনেটলি মানে বাংলাদেশে এ ধরনের কোনো মানে গভর্নমেন্ট কোনো রুলস নেই বা কোনো আসলে স্ট্রাকচারও নেই। ইটস আচ্ছা স্কুল থেকেই যতটুকু করার শেখানো হচ্ছে। আচ্ছা আর আনফর্চুনেটলি সব স্কুল আসলে এত কিছু চিন্তাও করে না হ্যাঁ এখন, বিকজ প্যান্ডেমিকের কারণে হঠাৎ করেই সবকিছু অনলাইন করতে বাধ্য হয়েছে হ্যাঁ হ্যাঁ স্কুল, it is a very কলেজ, quick decision, ইউনিভার্সিটিজ। it's a very হ্যাঁ, ইট quick ওয়াজ আ decision. ভেরি সাডেন হ্যাঁ ডিসিশন। হ্যাঁ সো ওইভাবে আসলে সব স্কুলেও যে সেফটি মেজার্স নিয়ে কথা বলা হয়, ইন্টারনেট সেফটি নিয়ে কথা বলা হয়, সেটাও না। অ্যাওয়ারনেসটা তৈরি করা আসলে যেটা খুবই দরকার, বিকজ বাচ্চারা তো দে আর ভেরি ইয়াং অ্যান্ড দে ডোন্ট নো হোয়াট টু টেক অ্যান্ড হোয়াট নট টু টেক। সামটাইমস হ্যাঁ তো আমরা বড়রাও কনফিউজড হয়ে যাই which হ্যাঁ is হ্যাঁ হ্যাঁ information is true and which is not. হ্যাঁ So yeah, it's difficult for them, but and of course it's very important. All the schools should think about uh, teaching students about these safety measures. কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে এখনো ওইভাবে করে গড়ে এতটা ওঠেনি, ভাবে আর প্রচার হচ্ছে স্পেশালি না। গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা খুবই জরুরি করার সেটাও এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আম, তারপর যদি এখন আমরা তো শুধু এডুকেশন নিয়ে কথা বলছি এখানে, কিন্তু আসলে when they are on the devices তখন তো যখন স্কুল চলছে তখন তুমি স্ট্রাকচারাল একটা টাইমের মধ্যে আছো, যখন তুমি আমি জানি না তোমাদের স্কুলে ওখানে কি স্কুল টাইমটার মধ্যে কি সবকিছু হতো নাকি থ্রু আউট দ্য ডে দে ক্যান গো অ্যান্ড ডু দেয়ার ওয়ার্ক ওরকম অনলাইনে? না, স্কুল টাইমে যে এক একটা ক্লাস বা এক একটা পিরিয়ড হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, সেই টাইমটা 40 মিনিটস একটা টাইম থাকছে, তো আচ্ছা ওখানে তার সবকিছু করা যায় না। ক্লাস ওয়ার্কও হয়তো বা সব ফিনিশ করতে পারছে না, দে হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড ডু ইট সাম হ্যাঁ আদার টাইম। আর হোমওয়ার্ক থাকছে সেগুলা, বা বিভিন্ন অ্যাসাইনমেন্টস দেওয়া হচ্ছে স্কুল থেকে যেগুলো ওদেরকে কমপ্লিট করতে হয় এবং উইদিন আ সার্টেন টাইম ওদেরকে ওগুলো সাবমিট করতে হয়। তো যে জন্য ওদেরকে হ্যাঁ সারাদিনই মোস্ট অফ দ্য টাইম ওটার অফ মধ্যে দ্য ডে থাকতে হয়। ওদেরকে অনলাইনেই হ্যাঁ থাকতে হচ্ছে। হ্যাঁ তো ওরা তো শুধু একটা ডিভাইস তখন ইউজ করছে না, আমি সেটাই জানতে যাচ্ছিলাম, আসছিলাম এই পয়েন্টটাতে। অ্যাট দ্য সেম টাইম ওরা দে আর গেটিং বোর্ড, ওরা চাচ্ছে ফ্রেন্ডদের সাথে ইন্টারাকশন হবে, একটু হ্যাঁ ফ্রেন্ডদের সাথে হ্যাঁ কথা হবে, তখন দে আর ইউজিং দ্য ফোন, দে আর টেকিং দ্য ফটোজ অ্যান্ড দে আর সেন্ডিং দ্য ফটোজ, কারণ ওরা তো আজকাল তো মেসেঞ্জার বলো এইটা বলো হোয়াটসঅ্যাপ এভরিথিং ইজ মেসেজ।
ওটা একটা বিগ ইস্যু হয়ে যায় কিন্তু, কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া তখন দে আর ইউজিং। আর এখন সোশ্যাল মিডিয়া ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট ওয়েজ। তো তুমি অ্যাজ এ প্যারেন্ট, আমি যদি বলি যে তোমরা অ্যাজ এ প্যারেন্ট, তোমরা নিজেরা প্যারেন্টরা কিভাবে এটা নিয়ে আলাপ করো, হাউ confidentially you keep the things and how much you deliver to the children? ফার্স্ট অফ অল, যখন ওরা অনলাইনে ক্লাস শুরু করলো এবং ক্লাসের জন্যই ওদেরকে সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসও দিতে হলো, বিকজ আই ডিডন্ট অ্যালাউ মাই চিলড্রেন টু হ্যাভ দি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। আচ্ছা, they didn't have any Facebook or other social media accounts until last year. আচ্ছা আচ্ছা, Last year I was forced to, মানে আর কোনো উপায় ছিল না, বিকজ ওদের পড়ার কারণেই বিভিন্ন প্রজেক্টস করতে হচ্ছে, জমা দিতে হচ্ছে, তো এইসব কারণেই ওদেরকে আমাকে বাধ্য হলাম। So when I gave my daughter permission to use the social media, I was very clear about it. You will have, মানে when you're opening it, be very careful তুমি কিভাবে তোমার ইনফরমেশন গুলা দিচ্ছ, কতটুকু দিচ্ছ, because it's an open platform. হ্যাঁ, তোমাকে দেখতে পাবে, তোমার সম্পর্কে জানতে পারবে, and there are people who can misuse this information তোমার কাছ থেকে নিয়ে। very important message. হ্যাঁ, সো ওদের সেটাই প্রথমে ও যখন ওপেন করেছে আমি ছিলাম ওর সাথে, দেখেছি ও what kind of information she is using, কতটুকু দিচ্ছে, কতখানি দেওয়াটা উচিত হবে। যেমন বলেছি ওকে যে তুমি তোমার স্কুল নেম বা তুমি কোন ইয়ারে আছো, কোন গ্রেডে আছো, এগুলা ইউজ করবে না। So all these personal details, keep your personal details গুলো keep them, don't make them public. তো ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, সবগুলো প্রোফাইলেই আই ট্রাই টু টেল, মানে আই গাইড করেছি যে কিভাবে এগুলা ওপেন করতে হবে। অফ কোর্স, সেটাই। এবং আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে এখন পিপল আর ফেসিং প্রবলেমস, নানা রকম প্রবলেম হচ্ছে এইসব কারণে। সো ইউ নিড টু অ্যাভয়েড দিস থিংস সো দ্যাট ইউ ডোন্ট get into a trouble in the future. আচ্ছা, তো এখন আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমার জানতে ইচ্ছে করে, সেটা হলো তোমার তো ডিফারেন্ট এজের বাচ্চা আছে। তো একদম ছোটটা তো নিশ্চয়ই গেমের মধ্যে ভীষণ ভাবে ঢুকে থাকে। খুবই, Aymaan, he's 5 years old. একটা গেমের মধ্যে ঢুকে থাকে ওরা। আর ওরা এখন এত, আমি বলবো পিপল আর সো ক্লেভার, এই গেমগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু they do conversation, কিছু গেম আছে যেখানে কিন্তু অনলাইন যেগুলো সরাসরি ইন্টারঅ্যাক্ট করা যায়, করা যায়, এবং সেখানে কিন্তু there can be bullying পয়েন্ট আসে, there can be racism, ওখানে রেসিস্ট বুলিংও আসে, কমেন্টও আসে, এরকম। তো ওখানে খুবই সাবধান থাকতে হয় রিঅ্যাক্টের জন্য। আবার এমন কিছু আসে যে they request you to invest some money to buy some contents and things for the game. And to upgrade the game or go to the next level, you will have to buy coins or things like that. তো তোমার বাচ্চাদের মধ্যে কি এটা এসব নিয়ে কথা হয়? ওরা কি একজনকে অ্যালার্ট করতে থাকে? তুমি কি কখনো এরকম দেখেছো যে ওরা কতটা নিজেরা অ্যালার্ট এইসব ব্যাপারে, এই ডিসকাশনের ব্যাপারে? এই জিনিসটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা ইস্যু। যেমন একদিন আমার ছোট ছেলে Aymaan, 5 বছর, যার কথা বললাম, সে আমাকে এসে বলছে তোমার কার্ড নাম্বার কি? আমি I was startled. What? বলে হ্যাঁ, do you have a debit card or a credit card? What's the number? Give me the number and the password. I was like, why? Well, I need it for my game. So that was the day মানে আমি alert হলাম যে okay, I need to be careful about this. So সে যে জিনিসটা ওর বোন, আমার বড় 2 মেয়ে, বড় মেয়ে 16, তারপর মেঝোটা 14, ওরাও বোঝায় যে you're not old enough to use this game or play this game, because as it is asking for money, you don't have any money because you're young, so don't play these games. And আমি যেটা বলেছি, আমি বলতে বাধ্য হয়েছি যে না, I don't have any card. I don't have any credit card or debit card, so you cannot use it. You cannot use the number as I don't have any. And from then
that day মানে forward what I did is আমি বলেছি যে play those games which you can download and play আচ্ছা offline. হ্যাঁ I don't allow online games. আচ্ছা আচ্ছা Which I only allow the games which they can download on the phone and they হ্যাঁ can turn off the Wi-Fi and mobile data and play. তো হ্যাঁ ওই ধরনের গেমগুলাই আমি অ্যালাউ করি, লাইক there's talking tom বা other games যেগুলো। আচ্ছা আবার আচ্ছা কিছু গেম এখন যেটা আছে they're so violent, হ্যাঁ মানে এখন নিউ না ইভেন ডেজ হ্যাঁ খুবই ভায়োলেন্ট অনলাইন হুম গেমস গুলো আছে। সো আই ট্রাই, মানে আই নট জাস্ট ট্রাই, আই টোল্ড হিম that these are few games you can play and হ্যাঁ whenever you're playing make sure you turn off the Wi-Fi and mobile হ্যাঁ data. So হ্যাঁ mashallah, he is very sweet, he always does that. He হ্যাঁ when he shows me the phone je হ্যাঁ দেখো মাম্মি আমি অফ করেছি, can I play now? কারণ এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আবার আমরা বাচ্চাদেরকে এখানে এনকারেজ হুম করি যে আপ টু সার্টেন টাইম তুমি খেলতে পারো, হুম তারপরে ইউ নিড এ ব্রেক বিকজ ইটস হুম হুম নট অনলি ইউর ডিভাইস নিড এ ব্রেক, ইউ নিড এ ব্রেক বিকজ your তোমার brain ব্রেন নিড also এ needs ব্রেক, break. ইউর হ্যাঁ আইজ নিড এ ব্রেক। হুম হ্যাঁ, হুম কারণ ওটা রিফ্লেক্ট হচ্ছে ওই লাইটটা ইজ নট গুড ফর ইউ ফর দিস হুম লং হুম টু স্টে। হ্যাঁ, সো দ্যাট ইজ এ বিগ অ্যানাদার খুবই ভালো and একটা মেসেজ কিন্তু children are প্যারেন্টদের। getting so addicted to these হ্যাঁ devices হ্যাঁ nowadays, মানে which is really alarming. So আমি যেটা ট্রাই করি, রিসেন্টলি আমি স্টার্ট করেছি যে I made a no phone day. হ্যাঁ Like you can play games like every after every 2 days there is one day that is no phone day, and হ্যাঁ on a no phone day you cannot use the phone, হ্যাঁ you cannot play games. You আচ্ছা can watch the TV, okay? You can watch cartoon for a certain time, but সেটাই। you cannot হ্যাঁ, use your phone. হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো আমরা তুমি তোমার বাচ্চাদের সম্পর্কে তুমি হুম, হুম। খুবই অফকোর্স তুমি খুবই অ্যালার্ট থাকছো এবং খুবই ভেরি গুড নাইস মেসেজেস ইউ আর ডেলিভারিং দেম, যেটা যে প্রয়োজন যখন যেটা প্রয়োজন। Any incident, have you heard anything that around somewhere that safety is really, you felt like that it is a big issue and you need to talk about this to your children more frequently? Is there any issues that you came up with ever? Not personally এমন কারো থেকে কিছু শোনা হয়নি, আচ্ছা বাট হ্যাঁ টিভিতে তো বিভিন্ন নিউজ আসছে বিভিন্ন সময় এই ধরনের ঘটনার উপর, বিভিন্ন রকম ঘটনা ঘটছে। সো আই ট্রাই টু টক অ্যাবাউট দিস সাবজেক্টস উইথ দেম, এই আচ্ছা ইস্যুস গুলা নিয়ে যে এই ওকে ধরনের প্রবলেম হচ্ছে, আমি ওকে নিউজে এরকম দেখেছি। হ্যাঁ তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত, এই সম্পর্কে একটু কেয়ারফুল থাকা উচিত। আচ্ছা So I হ্যাঁ try to always মানে aware them about the হ্যাঁ current situation, যে কি হচ্ছে, কি ধরনের প্রবলেম হতে পারে in হতে the পারে ইন future. ফিউচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো বিকজ যেটা তুমি বললে যে ও তোমার কাছে এসে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড ইজ সাচ ইম্পর্টেন্ট থিং, এটা হুম বাচ্চাদেরকে হুম বোঝা উচিত যখন ওরা ইউজ করছে ওয়াই হুম পাসওয়ার্ড হুম। নিড টু বি রিয়েলি সিকিউরড অ্যান্ড ইউ নিড টু কিপ ইট ভেরি সিক্রেট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা হ্যাঁ ইস্যু। হ্যাঁ, খুবই। কারণ it is the first access to get into your account. হ্যাঁ, হুম হুম। তারপরে তো তুমি how you using the harmful. আচ্ছা, আমাদের সাথে আজকে আরেকজন থাকবে ফারজানা, আমি এখন তাকে স্টুডিওতে ডাকবো, ডক্টর শেখ সেলিম, উনি আমাদের সাথে আজকে আসবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে এসে পড়েছি, আমাদের এখানে একটা মন্তব্য এসে পড়েছে। আচ্ছা 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 আমার এতক্ষণের যেহেতু আমি অনুষ্ঠান দেখছিলাম, তো আমার মনে হ্যাঁ হয় যে এতক্ষণের আলোচনার উপর ভিত্তি করেই একটি মন্তব্য আমরা পেয়েছি আচ্ছা ফারানাজের থেকে। As a parent, can we not request the schools to talk about this e-safety conversation to the children, as it is almost more than our children are having online education? আমি আসলে প্রশ্নটা খুব ক্যান উই রিকোয়েস্ট দ্য স্কুল হবে, তো ক্যান উই নট হবে না, যে হ্যাঁ হ্যাঁ স্কুলের কাছে কোনো রিকোয়েস্ট করতে পারি কিনা টু টক হ্যাঁ অ্যাবাউট দ্য সেফটি কনভারসেশন টু দ্য চিলড্রেন, as it is almost more than 2 our children are having online education. তো স্কুলের ভূমিকা কতটুকু যে এই কনভারসেশনটা করার জন্য, আমার মনে হয় ওটাই ছিল। ওটাই ফারা জানতে চেয়েছে মনে হয়। হ্যাঁ এবং ফারা পরে কারেকশনও দিয়েছে যে 2 years না, নট 2, অ্যাকচুয়ালি 2 years
প্রায় 2 বছর ধরে একটা অনলাইন এডুকেশন চলছে। তো স্কুলের ভূমিকা নিয়ে হয়তো প্রশ্নটা এসেছে এখানে। আচ্ছা। আমি আমি আলোচনায় আমি বর্ণার কাছেই যাব এটা নিয়ে, এবং ফারজানার কাছেই যাব আরকি, বিফোর we embark into any new discussion. হ্যাঁ, হ্যাঁ। আমি আমি ১ম এ যেটা বলবো সেটা, হ্যাঁ, এটা খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস। আমাদের এখানে যখন শুরু করা হলো, ১ম থেকে প্রাইমারি থেকে কি স্টেজ 1 এ আমি যেরকম বললাম, বাচ্চাদেরকে প্রথমেই বলে দেয়া হয় e-safety why it is important, and there is a poster কি স্টেজ 1 year 1 2 এদের জন্য যে পোস্টারটা সেটার নাম হচ্ছে সেফ। ৪ টা পয়েন্টে ওদেরকে বলে দেয়া হয় এই বিষয়। S is for speak, A for ask, and then F for friends, and E for enjoy. বেশি ডিটেইলসে ওদেরকে না যে ভয় না দেখিয়ে দিয়ে ওদেরকে, কিন্তু যেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে ইউ স্পিক আপ ইফ ইউ সি দ্যাট সামথিং ইজ নট ইউ আর কমফর্টেবল, স্পিক আপ, ইউ আস্ক ফর ইট, and you make friends, but you be careful who are your friends. Only those are your friends who you can enjoy it. They are not asking you some question which you are not aware of. সো এটা খুব ছোট বাচ্চাদেরকে ইয়ার 1 and 2 বাচ্চাদেরকে এইভাবে করে দেয়া হয়। সো এইভাবে করে কনভারসেশনটা ওদের সাথে শুরু করা হয়। আর তারপর যখন আমরা কি স্টেজ 2 তে আসি বা কি স্টেজ 3 তে যাই, তখন বাচ্চাদেরকে ওই যে বোর্ডটা আমি একটু আগে ফারজানার সাথে যখন আলাপ করছিলাম তখন যে বললাম স্মার্ট বোর্ডটা, যেটা প্যারেন্টসদেরকে দেখা হয়, সেই একই জিনিস ভাবে বাচ্চাদেরকেও ভেঙে 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 এটার উপরে বলে দেওয়া হয় যে এটা কেন ইম্পর্টেন্ট। এবং এই কনভারসেশনটা ইটস নট অনলি হ্যাপেন্স জাস্ট ওয়ান্স ইন আ ইয়ার, ইট হ্যাপেন্স বিফোর এভরি টার্ম। ইন এভরি টার্ম ইট রিপিটস, and to do that conversation we have a whole school assembly from the technological department. People comes and changes, if there are any changes, why the changes are there, they go through with those. This is how UK government takes it, the initiatives in here. So ফারজানা, তুমি কিছু কন্ট্রিবিউট করতে চাও? তুমি যেমন প্যান্ডেমিকের কারণে হঠাৎ করেই অনলাইন মানে প্রোগ্রামটা চালু করতে বাধ্য হয়েছে সব স্কুল। সো সব প্যারেন্ট কিন্তু এই ব্যাপারে অ্যাওয়্যার না। সো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষিতেও সরকারের উচিত যে এই সম্পর্কে একটা গাইডলাইন তৈরি করা, যেটা খুবই জরুরি এখন। কারণ সব ফ্যামিলি তো আসলে সব প্যারেন্টস একইভাবে অ্যাওয়্যার না, সবার নলেজও সেরকম নাই এই সম্পর্কে যে আসলে বাচ্চারা কি করছে অনলাইনে, বা এই সম্পর্কে যে তাদের একটু নজরদারি রাখতে হবে সেই সম্পর্কেও তারা সচেতন না। কারণ সমাজের বিভিন্ন মানে ক্ষেত্র থেকেই তো বাচ্চারা পড়ালেখা করছে, সেম প্ল্যাটফর্মটা ইউজ করছে, অনলাইন প্ল্যাটফর্মটা। তো এটা এখন খুবই, আমি বলবো যে খুবই জরুরি বাংলাদেশ সরকারের এই ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করা এবং প্যারেন্টসদের এবং স্টুডেন্টসদেরকে এই ব্যাপারে মানে সচেতন করা যে কি ধরনের কন্টেন্ট তাদের উচিত ইউজ মানে কি ধরনের অ্যাক্সেস পাওয়া উচিত বা কি ধরনের কন্টেন্ট থেকে বিরত থাকা উচিত। এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখানোটা খুবই জরুরি, খুবই জরুরি। হ্যাঁ, বিকজ যেগুলো যারা উচ্চবিত্ত ফ্যামিলি বা প্রাইভেট স্কুলগুলা তারা এই ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে নিজেদের থেকেই, কিন্তু যেগুলো পাবলিক স্কুল বা গভর্নমেন্ট স্কুল, প্রাইমারি স্কুল আছে অনেক যারা মোবাইল ফোন ইউজ করে এই ধরনের ইন্টারনেটে আপনার অনলাইন ক্লাসেস গুলা করছে, কিন্তু অনেক সময় হয়তো বোথ অফ দ্য প্যারেন্টস বাসায় থাকে না, তারা কাজে যায়, বাচ্চারা একা থাকে সারাদিন বাসায়, and they have no control over what they are doing. বাচ্চারা কি করছে বাসায়, কি মানে কিভাবে ইন্টারনেটটাকে ইউজ করছে তাদের কোনো আইডিয়াই নাই এই সম্পর্কে। তো এখানে যেটা সবথেকে জরুরি যে বাচ্চাদেরকে এই ধরনের সেমিনার গুলা বা আলোচনার মাধ্যমে বাচ্চাদেরকে মানে বোঝানো, সচেতন করা, যাতে তারা নিজেদের সেফটিটা বজায় রাখতে পারে। প্যারেন্টদেরকে একটু অ্যাওয়্যার করা যে তাদেরকেও কি কি এখানে আসলে ডেমোগ্রাফিক্স এর একটা বড় গুরুত্ব আছে। আমি কেন বলছি যে যারা কি স্টেজ 1 বা প্রাইমারি সেকশনে যেসব বাচ্চারা আছে ইউজুয়ালি তাদের প্যারেন্টসদের এজটা যেখানে আছে এখন, তারা একটু ইন্টারনেট মোর অ্যাওয়্যার দেন যেসব বাচ্চারা সেকেন্ডারি স্কুলে যাচ্ছে তাদের প্যারেন্টদের এজ হিসাবে। কারণ যারা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে যাচ্ছে সেই প্যারেন্টাল গ্রুপটা হয়তো 40 ঊর্ধ্ব এবং তারা
ইন্টারনেটের শুরুর দিককার জেনারেশন, তারা হয়তো সবাই ইন্টারনেট অ্যাওয়্যার বা এডুকেটেড না। সেটাই। অথচ সেটাই আমি যারা বলতে চাচ্ছিলাম। যারা খুব একেবারেই ছোট বাচ্চা, হুম, তার সেই প্যারেন্টরা হয়তো 30-এর কোঠায় আছে, তো হুম। তারা এই সময়ে তাদের শিক্ষা হয়েছে, তারা হয়তো ইন্টারনেটটাকে আরো আগে পেয়েছে আমাদের হুম। তুলনায়। তো তাদের হয়তো নলেজটা একটু বেটার। তো আমার মনে হয় এখানে ডেমোগ্রাফিক্স এর কারণে হায়ার সেকেন্ডারির প্যারেন্টরা একটু বেশি বিপদে আছেন, বা অ্যাটলিস্ট হ্যাঁ, আনইনফর্মড আছেন অনেক কিছু ব্যাপারে। স্কিল লেভেলটা একটু কম আছে তাদের। হুম, হুম। এখানে বোধহয় আমিও স্বীকার করি যে সরকার বা শিক্ষা বোর্ড বা যেকোনো গণমাধ্যমে এইটার অ্যাওয়ারনেস নিয়ে আরো চর্চা হওয়া উচিত। আ সেটা নীতিমালা না হলেও অনেক সময় না যে সামাজিকভাবে ওটার আলোচনা করা যায় হুম, যে হুম। আমাদের বুদ্ধিজীবীরা বা শিক্ষা বিশেষজ্ঞরা যদি এ ব্যাপারে আরো বেশি লেখেন পত্র-পত্রিকায়, এবং কিভাবে কি করতে হবে, বা এই ধরনের আলোচনায় যদি এইসব আরো আ আরো বেশি বেরিয়ে হওয়া দরকার আসে, এই আরো বেশি আলোচনাগুলো, হ্যাঁ। হয়, যাতে তাহলে মানুষের মধ্যে এই তাহলে কিন্তু হ্যাঁ, সবাই সচেতনতাটা জেগে ওঠে। অবশ্যই, অবশ্যই আমি হ্যাঁ। স্বীকার করি। ডক্টর সেলিম, তোমাকে যখন আমরা আজকে পেলাম, তো আমি একটু ইয়ে টিচিং সাইডেও আসবো। হ্যাঁ, আমি জানি ফারজানা আমাদের সাথে আছে, কিন্তু ফারজানা আমার মনে হয় এটাতে কন্ট্রিবিউট করতে পারবে অ্যাজ ওয়েল। সো আমি যদি ই সেফটির লেসন প্ল্যানের ব্যাপারে আসি, কারণ তোমাদেরকে এগুলো তৈরি করতে হয়। তো এখানে যেভাবে করে ইউজ করা হয় সেলফ ইমেজ অ্যান্ড আইডেন্টিটি, অনলাইন রিলেশনশিপ, বুলিং ইজ আ বিগ থিং। আমি মনে করি যখন এই সেফটি লেসনটা আমরা তৈরি করি, তখন আমাদেরকে বুলিং এর উপরে একটু কিন্তু খুবই এমফাসিস করতে হয়, কারণ বাচ্চারা এটাতে সাইবার বুলিং এর অনেক ওরা শিকার হয় অনেকভাবে। তো তুমি কি কিছু বলবে এই ব্যাপারে যে কিভাবে করে তোমরা লেসন প্ল্যানটা তৈরি করো যে বাচ্চারা ক্যান বি অ্যাক্সেস অ্যান্ড ক্যান বি বেনিফিটেড অ্যান্ড ফিল লাইক ইয়েস উই গট দ্য থিংস দ্যাট উই ক্যান টক অ্যাবাউট। আমি মনে হয় প্রাতিষ্ঠানিক ব্যাপারটা একটু আলাপ করি, যেটা হচ্ছে আচ্ছা, মন্ত্রণালয় কি করে বা কি আচ্ছা, করতে পারে। এটা ইউকেটাও আমি বলতে পারি, বা ইউনাইটেড আরব এমিরেটস এরটাও আমি বলতে পারি, হ্যাঁ, যেটার মাধ্যমে আমাদের অডিট হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন দুবাইতে পড়াশোনা করাই, সেটা স্কুলে করাই বা বিশ্ববিদ্যালয়ে করাই বা কলেজে করাই, যেখানেই করাই, এই অডিটটা কিন্তু ই সেফটির বেসিসে গত ২ বছর হয়েছে। আচ্ছা, তো আমি একজন শিক্ষাবিদ হিসেবে আমি আমার নিজস্ব যে আ আন্ডারস্ট্যান্ডিং সেটা বলব। আমি এক্সাক্টলি নীতিমালা বলছি না, বা নীতিমালা থেকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করেছি, হুম, হুম, আমি ওটার ব্যাপারে বলি। হুম, আ যেটা ৫ টা ক্যাটেগরিতে এটাকে বলা হয়েছে যে এনিথিং দ্যাট ইস মোরালি হার্মফুল, এনিথিং দ্যাট ইস সোশ্যালি ইন্টিমিডেটিং, এনিথিং দ্যাট ইস ইমোশনালি স্ট্রেসফুল, এনিথিং দ্যাট ইস এডুকেশনালি ডিসিটফুল, এবং এনিথিং দ্যাট ইস ক্রিমিনালি হ্যাজার্ডাস। এই কয়েকটার রাইট, ব্যাপারে নিরাপত্তার জন্য প্রাতিষ্ঠানিক একটা অডিট হয়। যে আচ্ছা, প্রত্যেকটা লেসন বা প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা ডেলিভারি প্ল্যানকে, অ্যাসেসমেন্টকে ওইটার বেসিসে চেক করা হয়েছে। এটা হুম, প্রাতিষ্ঠানিকভাবে। হুম, ইউএই তে জিনিসটা খুব স্ট্রিক্টলি হয়েছে। আমি তখন শিক্ষা বিভাগীয় প্রধান ছিলাম একটা বিশ্ববিদ্যালয়ের। তো আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছে যে কিভাবে আমরা এটাকে হুম, হুম, চেক। তো এটা ইউকে তেও হয়েছে, এটা সবখানেই হয়েছে। খুব সম্ভবত বাংলাদেশ সরকারেরও এই ধরনেরই একটা নীতিমালা ছিল। আমি একটু ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে যে সবাই যে হ্যাঁ, কেন মনে হয় একটু, এগুলো হ্যাঁ, বলা হয়েছে। হ্যাঁ, একটু তো পরিষ্কার হবে। যেটা মোরালি হার্মফুল সেটা হচ্ছে ধর্মীয় উগ্রবাদ, বা যেটাকে আমরা বলি যে পর্নোগ্রাফিক ম্যাটেরিয়াল, বা হ্যাঁ, যেকোনো ধরনের অ্যাডাল্ট এইজড ম্যাটেরিয়াল তারা অ্যাক্সেস করলো যেটা তাদেরকে মোরালি হার্মফুল। সেটা হ্যাঁ, মোরালি হার্মফুল এর ক্যাটেগরিতে আসে। যে হ্যাঁ, এমন কোন রিসার্চ বা এমন কিছু তারা করতে পারে কি যে যেখানে এগুলাতে তাদের অ্যাক্সেস হবে। আ আচ্ছা, সোশ্যালি ইন্টিমিডেটিং এর ভেতরে হ্যারাসমেন্ট এন্ড বুলিং হতে পারে। আ সেই ব্যাপারেও অনেক ধরনের বুলিং, হ্যারাসমেন্ট হয়, যেটা রেশিয়াল হতে পারে, গোত্র হতে পারে, ধর্মীয় হতে ইয়েস, পারে। অফ কোর্স, যেটা এখন যুদ্ধ লেগেছে, তো রাশিয়ান বিটুইন ইউক্রেনিয়ানরা করতে পারে। ছাত্ররা যে বুলিং করছে অনলাইনে বা এরকম কিছু, এই নিউজ দেখে। ইমোশনালি স্ট্রেসফুল হতে পারে নিউজ মিডিয়া দেখে বা চ্যানেল দেখে বা কোন ধরনের সংবাদ পেয়ে বা হুম, কোন ভাইরাল নিউজ দেখে তারা ইমোশনালি স্ট্রেসড আউট হয়ে যেতে পারে। এটা হচ্ছে, হুম, শিশুদের সাথে এটা হচ্ছে, স্কুলের বাচ্চাদের সাথে এটা হচ্ছে। ওটাতে তারা কতটুকু এক্সপোজড। এডুকেশনালি ডিসিটফুল হতে পারে তারা যদি কোন নকলের সন্ধান পায়, যে এখান থেকে অ্যাসাইনমেন্ট করানো যায় পয়সা দিয়ে, বা ওখান থেকে এটা করানো যায়, যে এডুকেশনালি কেউ তাকে ডিসিট করছে কিনা কোন ধরনের ইন্ডাস্ট্রি। আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে এইসব ইন্ডাস্ট্রি গজিয়ে উঠছে, যে অ্যাসাইনমেন্ট করে দিবে, নোট হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিবে, অনলাইনে হ্যাঁ, টিউশন দিয়ে দিবে, অনলাইনে পরীক্ষা দিয়ে দিবে।
তো এই ধরনের কোনো কিছুতে তারা প্ররোচিত হচ্ছে কিনা, ফাইনালি ক্রিমিনালি হ্যাজার্ডাস যেগুলো সবগুলারই সমন্বয়, যে তারা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ছে কিনা, হ্যাঁ এগুলো সবগুলো থেকে। তো আমরা ওই ক্যাটাগরিতে যখন কাজ করছিলাম তখন প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছিল যে লাইসেন্স ভিপিএন ইউজ করতে হবে যে কোনো এডুকেশনাল টাস্কের জন্য। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আচ্ছা যেটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান প্রোভাইড করবে এবং সবাইকে বাসার থেকে রিমোট সেটিং এর মাধ্যমে ওটাতে ঢুকেই কাজ করতে হবে। এতে করে তাদের ইন্টারনেটে যত রকম অ্যাক্টিভিটি আছে সেটাকে মনিটর করা যায়, তারা কি Yes. করছে এডুকেশনাল বেস। ইয়েস তারা যদি কিছু করতে করতে একটা পর্নোগ্রাফিক সাইটে ঢুকে যায়, ওটাকে তখন ট্র্যাক করা যায়, ওটাকে তখন ব্লক হ্যাঁ করা যায় হ্যাঁ রিমোট ওয়েতে। হ্যাঁ। বা তারা যদি কোনো একটা জঙ্গি সংগঠনের সাথে হ্যাঁ হ্যাঁ ইন্টারাকশন শুরু করে বা কোনো ধরনের হ্যাজার্ডাস ইন্টারাকশনে যায়, ইমোশনালি স্ট্রেসফুল কিছু দেখে ফেলে, তখন তাদেরকে ওয়ার্নিং দেওয়া যায় বা প্যারেন্টের কাছে একটা টেক্সট মেসেজ এসে পড়েছে সেটা করতেছে, তাকে বন্ধ করো। হ্যাঁ তো আমরা তো ডিল করছি বাচ্চাদের নিয়ে যারা হ্যাঁ। ভুল করতে করতে শিখবে। তো ভুলটা আমরা যদি মনিটর না করি তাহলে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে চলে যেতে পারে। ওইটাকে প্রিভেন্ট করার জন্য এই ব্যবস্থাগুলো প্রাতিষ্ঠানিকভাবে করা হয়েছে। তো এটা কি নাম যে বললে তুমি? কারণ এই একই জিনিস কিন্তু আমি প্রথমেই বলে দিলাম যে রেপুটেশন অ্যালার্ট, যেটা আমরা এখানে ফলো করি। correct, হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে ইউকেতে। এটা যে ভিপিএন হচ্ছে ভার্চুয়াল আচ্ছা প্রাইভেট নেটওয়ার্ক, যেটা লাইসেন্স করে করতে হয়। বাংলাদেশেও আচ্ছা ভিপিএন এর ব্যবহার আছে, কিন্তু হ্যাঁ হয়তো লাইসেন্সের বাইরে অনেক আছে, লাইসেন্সের ভেতরেও থাকতে পারে। তো আমরা যেটা ভিপিএন ইউজ করি সেটা সিকিউর এনক্রিপ্টেড লাইন হয় শুধুমাত্র ইউনিভার্সিটির কার্যক্রম পরিচালনা করার জন্য। তো আচ্ছা একটা স্কুল চাইলেও এটা করতে পারে। এবং বর্ণা তুমি জানো যে মেজরিটি অফ ইউকে স্কুল গুগল ক্লাসরুমকে ব্যবহার করেছে হ্যাঁ অনলাইন লার্নিং এর জন্য। ইয়েস তো এটা একটা কারণ আছে যে গুগলের সাথে তাদেরই চুক্তি ছিল যে ধরো তোমার স্কুল যেটা আছে সেন্ট ব্যাপটিস্ট চার্চ অফ সেন্ট ইংল্যান্ড স্কুল, হ্যাঁ হ্যাঁ, তো ওই স্কুলের একটা লাইন তারা গুগলের থেকে কিনেছে, ওই লাইনের মাধ্যমে সমস্ত বাচ্চারা ইন্টারঅ্যাক্ট করবে, হুম যাতে করে কেউ যদি কোনো ধরনের উল্টোপাল্টা কিছু করে অন্য ফেলে এই কোনো দিকে পাঁচটার যায়। একটাতে ইয়েস চলে যায়, সাথে ইয়েস সাথে ট্র্যাক করা যায়, ইনফর্ম হ্যাঁ করা যায়, বাচ্চাটাকে আটকে দেওয়া যায় বা হ্যাঁ এটাকে ব্লক করে দেওয়া যায়। ব্লক করে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও যেমন ইউনিভার্সিটির ভিপিএন থেকে রিমোট সেটিং এ সবাই লাইসেন্স ভিপিএন থেকে সবাই হ্যাঁ ব্যবহার। এই ক্ষেত্রে কোনো বাচ্চা যদি কিছু করতে যদি ভুল কোথাও চলে যাচ্ছে, হ্যাঁ আমরা ওটাকে ব্লক করে দিচ্ছি রিমোটলি আর কি, যে ওটা হ্যাঁ আর সে অ্যাক্সেস করতে পারছে না। হ্যাঁ তো হ্যাঁ এইটা ছিল আমাদের প্রাতিষ্ঠানিক এবং আচ্ছা অবকাঠামোগত ব্যবস্থা। এখন হ্যাঁ এটার জন্য যে লেভেলের ইনফ্রাস্ট্রাকচার লাগে বা যে তথ্য প্রযুক্তি লাগে, সেটা অপ্রতুল বাংলাদেশে। আমি স্বীকার করি বাংলাদেশে এখনো ওই পর্যায়ে এখনো আমরা ওটা যেতে হয়নি। পারিনি। হ্যাঁ, হ্যাঁ কিন্তু এটা কিন্তু একটা লেসন যে ভিপিএন কে ইফেক্টিভলি ইউজ করে, এটা একটা লেসন, এটা একটা হ্যাঁ কেস স্টাডি যে ভিপিএন হ্যাঁ কে ইফেক্টিভলি ইউজ করে আহ, ইন্টারনেটের যে মুভমেন্ট সেটাকে মনিটর করা যায়। হ্যাঁ হ্যাঁ তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে ইন্টারনেটের মুভমেন্টটাকে যদি কেউ অবারিত না করে, অর্থাৎ কেউ যদি আটকে রাখে বা মনিটর করে, সেটার ব্যাপারেও অনেকের সে থাকতে পারে যে আমার স্বাধীনতাতে কেন হস্তক্ষেপ করা হচ্ছে। ওটাতে আমি আসছিলাম পরের প্রশ্নতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো কারণ হ্যাঁ, বলো, তুমি বলো না, প্রশ্নটা বলো না, আমি বোধহয় হ্যাঁ আমি আলোচনা কারণ করতে আমি পারবো। আমি এটা ফারজানাকেও জিজ্ঞেস করতাম। কারণ একটা সময় আসে বাচ্চাদের এজটা যখন ওরা 14 থেকে শুরু হয়, তখন ওরা মনে করে যে কেন তুমি হস্তক্ষেপ করছো, আমি জানি কতটুকুন আমার করা দরকার এবং কতটুকুন আমি করব না। তখন কিন্তু ওদের সাথে যখন কথা বলতে হয়, তোমাকে এটা বুঝিয়ে বলতে হয় যে কেন এই এই জিনিসটা তুমি অ্যাক্সেস করতে পারো না। কিন্তু আবার তোমাকে একই সাথে বলতে হয় এতটুকুন তুমি করতে পারো, ঠিক আছে, তোমাকে আমি এতটুকুন স্বাধীনতা দিলাম। তো ওটা কিন্তু একটা বিগ প্রেসার প্যারেন্টের উপরে তখন থেকে যায়। প্যারেন্ট হ্যাঁ কিন্তু মানে বুঝতে পারে না যে আসলে ও কতটুকুন অ্যাক্সেস করতেছে, কিন্তু কারণ সে জানে না, সে দিয়ে রাখছে অথরিটিটা বাট নট শিওর। তখন এখানে আমি শুনেছি যে অনেক প্যারেন্টরা উইথ দেয়ার ফোন দে ট্র্যাক ইট। আচ্ছা তো আমি ঠিক জানি না এটা কতটুকুন বাংলাদেশে অ্যাপ্লাই হয়, কিন্তু আমি শুনেছি বাংলাদেশে নাকি প্যারেন্টরা এটা অ্যাপ্লাই করে। উইথ দেয়ার ফোন দে ট্র্যাক children মানে how long they're using the internet using the internet and বা how what much kind of they sites have they're what are using. the sites they are looking. Okay, আচ্ছা হ্যাঁ। আচ্ছা তো আমি ওটা একটু জানতে চাই তোমাদের দুজনের থেকে অ্যাজ এ প্যারেন্ট, নট অ্যাজ এ লাইক Dr. Selim as a মানে টিচার এডুকেটর। I want to know as a parent তোমরা এটা কতটুকুন ফ্লেক্সিবল চিলড্রেনদের সাথে এবং ওদের এই অথরিটিটার উপরে তোমরা কতটুকুন হাত রাখতে পারো
এবং কোথায় তোমাদের সেই বাউন্ডারিটা আসে যেখানে তোমরা থেমে যাও যে না এরপরে আমরা, কারণ there will be a fight then if you go beyond that. হ্যাঁ, so any of you can start. আমার মনে হয় ফারজানা প্রথমে বলুক। আমার মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের জানা উচিত, কারণ সোশ্যাল পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। আমি প্যারেন্ট ইন ইউনাইটেড কিংডম, আর ফারজানা প্যারেন্ট, and also I am not a home parent, আমি an away parent, আর Exactly. ফারজানা is a home parent, so আমার মনে হয় দুইটা দুরকম হবে। আমি আসলে অ্যাওয়্যার ছিলাম না যে ফোনে এভাবে মানে ট্র্যাক করা যায় what kind of sites they're going through. It's a মানে good information for me. I'm going to use it from now on. So thank you for that. আর এতদিন পর্যন্ত যেটা হয়েছে যে মানে বাচ্চারা কতটুকু ইউজ করতে পারবে, I heard that এখানে কিছু অ্যাপসও আছে যেটা দিয়ে কন্ট্রোল করা যায়। I think ওটার কথাই বলছিল তুমি যে সেই অ্যাপটা ডাউনলোড করে হয়তো মোবাইলে ট্র্যাক করা যায়। ঠিক আছে। সো এখনো যেহেতু আই এম আ হোম প্যারেন্ট, আমি বাসায় থাকছি, আমি দেখছি হোয়াট দে আর ডুইং ইন দেয়ার ল্যাপটপ। ওরা হয়তো ওপেন জায়গায় বা ডাইনিং রুমে বা ওর স্টাডি টেবিলে বসে যেহেতু পড়ছে, সো আমি আসা যাওয়া করছি, আমি নজর রাখছি ওদের উপর যে কি করছে। তো যেটা বললাম যে both parents are working outside, তখন সেটা সম্ভব হয় না, তখন এটা খুবই জরুরি হয়ে যায়। এই ধরনের একটা অ্যাপ it can be really useful for them, যে ট্র্যাক রাখার বাচ্চারা কি করছে কি দেখছে। আর আরেকটা যেটা অনলাইন টিচিং এর সমস্যা হয়, যেমন বাচ্চারা গুগল ক্লাসরুম ইউজ করছে, আমাদের দেশে যেটা ইউজ করছে গুগল, সরি নট গুগল, জুম they're using Zoom for their classes. So Zoom এ যেটা হচ্ছে যে অনেক সময় ইন্ট্রুডার ঢুকে যাচ্ছে ক্লাসরুমে, মানে যখন ক্লাস চলছে ওই সময় অন্য কোনো কেউ হয়তো কোনো বাচ্চাই দুষ্টুমি করে কাউকে লিংকটা দিয়ে দিল ক্লাসের, এবং সেখানে ইন্ট্রুডার ঢুকে যাচ্ছে এবং ক্লাসে তখন একটা কেওস তৈরি হয়ে যায়, হয়তো টিচারকে তখন ক্লাসটা বন্ধই করে দিতে হচ্ছে। যেমন ইন্ট্রুডার ঢুকে হয়তো they're turning up on music বা কোনো একটা কিছু করে, মানে they just try to make problem in the class. So এটা একটা প্রবলেম যেটা ফেস করছি আমরা, এই ধরনের মানে ইন্ট্রুডার যখন ঢুকে যাচ্ছে ক্লাসে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমার বাচ্চাদের কাছ থেকে প্রায়ই আমি শুনতে পাই যে অনলাইন ক্লাসে মানে কনসেন্ট্রেট করাটা খুব প্রবলেম হয়ে যায়, বিকজ এখানে বাচ্চাদের কোনো ইন্টারাকশন থাকে না, ওদের জাস্ট ক্যামেরাটা অন থাকে বাট মাইক অফ করে রাখতে হয়। সামটাইমস অনেক মানে স্কুল থেকে যেহেতু স্ট্রিক্টলি বলা আছে যে দে হ্যাভ টু কিপ দেয়ার ক্যামেরা অন, কিন্তু সব বাচ্চা আসলে সেটা মানছেও না। সো টিচারও ঠিক মনিটর করতে পারছে না যে হ্যাঁ আসলে কি বাচ্চাটা ক্লাসে আছে কিনা। সো দ্যাটস আ বিগ ইস্যু। আর যেটা হচ্ছে আমার বাচ্চারা যেহেতু এখন নতুন করে অনলাইন মানে ফিজিক্যাল ক্লাসেস শুরু হয়েছে বাংলাদেশে এই মার্চের 1 তারিখ থেকেই, সো ওরা যেটা বলছে যে অনলাইন ক্লাসেসে 7 দিন ক্লাস করে আমরা যতটুকু না বুঝতে পারছি, ফিজিক্যাল ক্লাসে আমরা একদিনেই সেই জিনিসটা কভার করতে পারছি এবং আরো বেশি ইজিলি বুঝতে পারছি। বিকজ টিচারের সাথে আমরা ডাইরেক্টলি তখন ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, কনসেন্ট্রেশন স্টেইং देयर। ওকে। সো এটাও আমি মনে করি যে অনলাইন টিচিং এর ক্ষেত্রে একটা বড় বাধা, একটা বড় সমস্যা। অফ কোর্স ইট ইজ। আমি একটু মনিটরিং এ যাই, আমার মনে হয় আমি again আমি কালচারাল কনটেক্সটে বলবো, যেটা আমাদের এখানে মানে ইউকে তে যে কালচারাল কনটেক্সট, আই থিংক বর্ণাই ব্যাপারটা খুব ভালোই বুঝতে পারে যে ইউকের কালচারাল কনটেক্সটটা আসলে আরেকটু বেশি কমপ্লিকেটেড, কেননা বাচ্চারা এখানে খুব তাড়াতাড়ি তাদের নিজস্ব রাইটস সম্পর্কে, সিভিল রাইটস সম্পর্কে অ্যাওয়্যার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা প্রশ্ন করতেও দ্বিধা করে না এবং কথা বলতেও দ্বিধা করে না এবং তর্ক বা বিবাদে যেতেও দ্বিধা করে। তারা তাদের মধ্যে একটু ভয়টা একটু ওই লেভেলে থাকে না। আরেকটি কথা আমি বলবো যে নিউক্লিয়াস ফ্যামিলি যেগুলো প্রবাসী ফ্যামিলিরা তৈরি হয়, যে বাবা মা আর বাচ্চা, সেখানে কিন্তু দাদা দাদু এতগুলো নেই। তো ওদের কিন্তু ঘরের বাইরের প্রভাবটা স্কুল এবং পাড়া মহল্লা যেখানে হয়তো ওরা একেবারে নতুন করে কারোর সাথে মিশছে, তো ওরকম ওই লেভেলটা নেই। সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুবই কেয়ারফুলি ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয় অ্যাবাউট দ্য লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স। তো সেটার ব্যাপারে আমি একটু মেটাফরিক্যালি বলি, আমার ঘরে যেটা আমরা করি সেটা হচ্ছে যে
আমি এবং আমার স্ত্রী যে কেউ কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়, কেউ কখনো পুলিশ হয়। এটার অর্থ হচ্ছে যে মন্ত্রণালয় আইন প্রণয়ন করে আর পুলিশ সেটাকে এনাক্ট করে। তো রপ্ত করে। আমরা একেকজন একেক ভূমিকা নেই। কখনো আমি মন্ত্রণালয় হয়ে যাই, আমার ওয়াইফ পুলিশ হয়ে ওটাকে প্রণয়ন করে। কখনো ও মন্ত্রণালয় হয়ে যায়, তখন আমি প্রণয়ন করি। আই হোপ আমার বাচ্চারা এই অনুষ্ঠান দেখছে না। এটা আমাদের ইন্টারনাল স্ট্র্যাটেজি যে আমরা কিভাবে করে জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখবো আরকি। তো আমরা যদি সবসময় পুলিশ হয়ে যাই, তাহলে ঘুষ দেওয়ার একটা পসিবিলিটি থাকে। আর সবসময় যদি মন্ত্রণালয় হয়ে যাই, তাহলে হয়তো দাদুর থেকে একটা ইনফ্লুয়েন্স দেওয়ার প্রবণতা থাকে। তো আমরা এজন্য রোল রিভার্স করি, যাতে করে কাউকে ঘুষ দেয়া না যায় এবং কারো উপরে প্রভাব তৈরি করা না যায়। তো এবং এটা সম্পর্কে আমরা ওদেরকে একটু ডার্কে রাখি। ওরা জানে না যে কে কখন মন্ত্রণালয় এবং কে কখন কে পুলিশ। কখন, হ্যাঁ। হ্যাঁ, এক্সাক্টলি। তো রোলটা কখন সুইচ হয়ে যাচ্ছে সুইচ এটা হচ্ছে বোঝা এরা যায়। জানে না। হ্যাঁ। তো ওরা হয়তো কাউকে পুলিশ হিসেবে দেখলে আরেকজনের কাছে গেলে সে মন্ত্রণালয়ের মতো ব্যবহার করে যে হ্যাঁ, হ্যাঁ, আর and the vice versa আরকি। আমি হ্যাঁ। একটা কমেন্ট নিয়ে নেই। যার কথা বলছি তিনিই কমেন্ট করেছেন। তো আ এই মুহূর্তে উনি মন্ত্রণালয় বা পুলিশ আমি জানি না কি হিসেবে মন্তব্য করেছেন। I just want to share some information about e-safety education in Bangladesh. 2020, Government of Bangladesh took a program using UNICEF's certification program regarding this. The research online safety of children in Bangladesh surveyed 1281 school-going internet-using children aged 10 to 17 years from schools, colleges, and madrasas. According to the study, 25% of the children started to access the digital world before the age of 11 years, while older children may be more exposed to cybercrime. তো এটা একটা রেড অ্যালার্ট আমাদের জন্য যে হ্যাঁ, হ্যাঁ, এইজ বেসিসে হয়তো হ্যাঁ, আমরা জিনিসটাকে টেক কেয়ার করছি না। বর্ণা, তোমার কাছে যাবো এই ব্যাপারে, তুমি যদি হ্যাঁ। কোনো ব্যাপার এই কমেন্টটার ব্যাপারে। ওরে বাবা! এটা বিশাল কমেন্ট হয়ে গেল একটা। না, অ্যাকচুয়ালি কমেন্টের মূলই হচ্ছে যে আন্ডার এজ চিলড্রেনরা হয়তো সময়ের আগে জিনিসগুলোকে অ্যাক্সেস করে ফেলছে। এই সার্ভে রিপোর্টটা বলছে। হ্যাঁ, সেই হ্যাঁ, ডেঞ্জারটা সবসময় থাকে। যেহেতু VPN এর ইউজ নেই বা হ্যাঁ। ওরকম কোনো নিরাপত্তার ব্যবস্থা তথ্য প্রযুক্তি আইনে বা অবকাঠামোতে তৈরি হয়নি। সেই কারণে হয়তো করছে। এটাই কমেন্টটা আরকি যে হ্যাঁ, আ তো এটা এখন কি বাংলাদেশের কনটেক্সটে সেটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তো এখানেও কিন্তু কিছু, কিছু জায়গায় এরকম হয়। এটা একদম যে হয় না সেটা আমি বলব না। কারণ আমি এরকমও এখানে শুনেছি যে বাচ্চারা যখন ওরা they are playing games কিন্তু on the side ওরা একটা এখানে কেতন এখানে জানবে এই জিনিসটা নিয়ে। কারণ এখানে কিন্তু অনেক সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল সার্ভিসেস কাজ করে যারা বাচ্চাদের সাথে চ্যাট করে। যে তুমি ডিপ্রেশন আছো, তুমি আমার সাথে কথা বলতে পারো। হ্যাঁ, এই অ্যাক্সেসটা কিন্তু ওদের যাওয়া উচিত না কখনো। কারণ they হুম, should be talking to their parents if they are going on depression or any other problems. কিন্তু কারেক্ট। অনেক বাচ্চারা কিন্তু সাইডে এই ওদের গেমের পাশে এই চ্যাট গুলা করে যাচ্ছে। আমরা কিন্তু এটা বুঝি না। হুম, প্যারেন্টরা কিন্তু ঘোরাঘুরি করেও আমরা এটা বুঝতে পারছি না যে ওরা এবং যখনই দেখবে তখন দেখবে ওটাকে ওরা ইয়ে করে মিনিমাইজ মিনিমাইজ করে করছে। রেখে দিয়ে মিনিমাইজ করে আবার দিচ্ছে গেমে বা চলে গেল ওরা। হ্যাঁ? and they pop up that again. And it's like তারপরে এমনও আমি কথা শুনেছি ২ দিন পরে ৩ দিন পরে there are police on the door. কারণ বলছে যে আমি এখানে abused হয়েছি somehow because that was in that chat they send that to them. হুম, So হুম। এই জিনিসগুলো এখানেও হচ্ছে below the age they got the access and they can go into it and they can do these things like this. So I think the comment was like that something or somewhere হ্যাঁ, related to that. যেহেতু হ্যাঁ, বাংলাদেশে সেই ধরনের কোনো রেজিলিয়েন্স তৈরি হয়নি, হয়নি। আ হ্যাঁ, এটা কিন্তু সোশ্যালি স্প্রেড করে। কোনো বাচ্চা এটা স্প্রেড করে। হ্যাঁ, আরেকটা বাচ্চাকে বলেছে বা কাউকে অবশ্যই। বলেছে হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ। এবং সেখানেই কিন্তু ভয়টা থাকে যে ই-সেফটি থেকে কোথায় তারা অনিরাপদ কিভাবে এটা একটা স্প্রেড হয়ে যাচ্ছে কত একটা তাড়াতাড়ি। অনিরাপদ হ্যাঁ, হ্যাঁ, অনিরাপদ পরিবেশে তারা তাদের তথ্য দিয়ে দিয়েছে যে হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমার জীবনে এই ডিস্ট্রেস আছে। আমি আরেকটা কথা প্রসঙ্গত বলে রাখি যে যেই এইজ গ্রুপটা নিয়ে আমরা আলাপ করছি, হুম, এই এইজ গ্রুপটা বয়ঃসন্ধিকালের এইজ গ্রুপ। তাদের যে ইয়েস, পিউবার্টি চেঞ্জটা হয়। ইয়েস। তো এই সময় এটা খুব একটা অস্থির সময়। কারণ তাদের হ্যাঁ, অনেকগুলো পরিবর্তন আসে তাদের ভেতরে এবং তারা অনেক কিছু বুঝতে পারে যেটা আগে তারা বুঝতে পারত না। তাদের প্যারেন্টস এর ব্যাপারেও অনেক কিছু বুঝতে পারে যেটা আগে বুঝতে পারত না।
সেক্ষেত্রে ওদের ভিতরে কল্পকাহিনী তৈরিরও যেমন একটা প্রবণতা থাকে, আহ হতাশাগ্রস্ত হওয়ার একটা প্রবণতা থাকে। আমি এটা বলছি যে এটা হ্যাঁ তারা খুব সহজে এনলাইটেন্ড হয় না। তারা যদি খারাপ কিছু দেখে তারা খুব দ্রুত ডিস্ট্রেসড হয়ে যায়। এবং সেটা থেকে কিন্তু তারা অনেক ধরনের স্টোরি তৈরি করতে স্টোরি পছন্দ তৈরি করে যে করে আমার ফেলে। এটা হয়েছে, হ্যাঁ আমার হ্যাঁ ওটা হয়েছে। এবং সেটা কারোর সাথে আলাপ করতে তাদের ভালো লাগে। তারা হয়তো স্টোরি বানাচ্ছে যে পুরোপুরি হয়নি কিন্তু তারা বাকিটা বানিয়ে নিচ্ছে। হ্যাঁ আ হ্যাঁ অনেক And শিশু আনফরচুনেটলি অনেক কিশোর-কিশোরীদের কিছু মাত্রায় দুঃখ বিলাসিতা বা দুরসিতা বিলাসিতা হয়। দুরাশা হুম বিলাসিতা যেটাকে বলা হুম হয় যে হুম they love to be distressed. তারা হুম এভাবে করে হুম হয়তো sympathy হুম পাচ্ছে হুম, সোশ্যালি। তো এটাও খুব একটা hazardous ইমোশনাল স্টেজ। অ্যা এ এবং সেটাও কিন্তু খুব ভয়ংকর। কারণ তারা ওই গল্পগুলোতে হুম নিজেদেরকে খুব ইম্পোর্টেন্ট ভাবতে পছন্দ করে। হুম হুম হ্যাঁ? আমি এমনও শুনছি যে কিশোররা বলছে যে, "হ্যাঁ, যুদ্ধ লেগে গেছে, আমি যুদ্ধে চলে যাব।" মানে এরকম। হ্যাঁ, আমাকে কারণ যুদ্ধ তখন করতে হবে। ইনফ্লুয়েন্স হয়ে গেছে ওখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে ইন্সপায়ার্ড। গেছে যে হ্যাঁ এরকম, হ্যাঁ। হ্যাঁ তো এই তথ্যগুলো কতটুকু তাদের কাছে এক্সপোজড হ্যাঁ আ এ এই ব্যাপারে আ শুধু স্কুল না মানে প্যারেন্টের সচেতনতা খুবই দরকার। মানে খুবই হ্যাঁ, দরকার আমার এটা। মনে হয় হ্যাঁ। খুবই দরকার যে কতটুকু হাউ মাচ এক্সপোজ ইউ আর হচ্ছে। ইন্টারেক্টিং উইথ দ্য চিলড্রেন। তোমার কারেক্ট। ইন্টারেকশনটা কোন পর্যায়ে এবং কতটা খালি তুমি যদি বলতেই থাকো যে এটা করবে না, করবা না, করবা না। কেন করবা না? এই হুম, কেনর উত্তরটা আমরা কিন্তু প্যারেন্টসরা অনেক সময় একেবারে উপেক্ষা করে যাই। আমরা মনে করে হুম, যাই, হুম, আমরা মেসেজ দিয়ে রেখেছি, বলে রেখেছি এটা করা উচিত না, উচিত না। কিন্তু হুম, কেন? হুম, একটা এই যে এসে ওই কেনটা খুব প্রয়োজন হয়ে যায় ওদের জানা। হুম, কারণ হুম। ওরা নিজেরা নিজেদের ভিতরে যেরকম কেতন যেটা বলল, নিজেদের ভিতরে একটা আম অ একটা ব্যক্তিত্ব তৈরি করে ফেলে। হ্যাঁ, একটা ওয়ার্ল্ড হ্যাঁ, তৈরি করে ফেলে। হ্যাঁ, একটা তো সেটাই। ওয়ার্ড তৈরি করে একটা ব্যক্তিত্ব, একটা ব্যক্তি হয়ে যায় ওরা ওখানে। তখন ওরা পছন্দ করে না কারো ইন্টারফেয়ারেন্স এটার মধ্যে। হুম, হুম, কিন্তু ওই ইন্টারফেরেন্স টা যদি তুমি লজিক্যালি নিয়ে আসতে পারো, then they can compare it হুম, then. হুম। হ্যাঁ। হ্যাঁ, ওটাই। এখানে এবং আমি একটু বলতে চাই, আসলে শিওর। কেতন ভাইয়া যেটা বললেন যে এই যে গ্রুপটার কথা, যে বয়সন্ধিকালটা, এই সময়টা বাচ্চারা খুব vulnerable থাকে ইমোশনালি। অফ কোর্স। বলতে গেলে এই সময় অ্যাজ আ প্যারেন্ট যেটা সব থেকে মানে প্রথমে করা উচিত সেটা হচ্ছে মানে টু বিল্ড আ বন্ড, আ ফ্রেন্ডশিপ with them so হুম, শিওর, they can open up to you হুম, about শিওর। anything. হুম, হুম। এটা আমি অ্যাজ এ প্যারেন্ট আমি মনে করি যে খুবই জরুরি যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করা, বাচ্চাদের সাথে একটা একেবারে ট্রু। বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা, হুম, যাতে ওরা যে কোনো প্রবলেমে আগে আমার কাছে আসতে পারে। হুম, ওরা হুম, আমার কাছে মানে অন্য কারো কাছে কেন যাবে? আমার বাচ্চা আমাকে বলবে হুম, যে আম্মু আমার এই প্রবলেম হচ্ছে বা আমি এই জিনিসটা হুম, ফেস করছি, আমি কি হুম, করতে পারি। হুম, হুম, তো হুম, মা বাবা হয়তো যার সাথে বাচ্চাটা বেশি ফ্রি, তারই এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত যে তার সাথে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যাতে সে মানে ইজিলি আসতে পারে আমার কাছে এবং আমার কাছে তার মনের কথাগুলো খুলে বলতে পারে, যাতে ওকে হুম, হুম, অন্য কারো কাছে যেতে না হয়, অন্য কারো মানে ইমোশনালি কারো উপর তাকে ডিপেন্ডেন্ট না হতে হয় অন্য কারো উপর, যাতে সে আমার কাছে আসতে পারে, যেটা হুম। হুম। আমি মনে করি যে অ্যাজ এ প্যারেন্ট খুব জরুরি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, আমি নিঃসন্দেহে এই ব্যাপারে একমত। এবং আরেকটু এড করি যে, যে বয়সটার কথা আমরা বলছি, সেই বয়সটাতে আ বাচ্চাদের জন্য আ "Oh my gosh is not the approach." তাদের কিন্তু অনেক হুম, হুম, পরিবর্তন এস a প্যারেন্ট আমাদেরকে দেখতে হয়। এই বয়ঃসন্ধিকালের যে হ্যাঁ, পরিবর্তনগুলো। একটা বাচ্চা যদি আ শাকিরার গান দেখতে পছন্দ করে, আমি কত জাস্ট এক্সাম্পল এ জাস্ট অ্যান বলছি আরকি। এক্সাম্পল। হ্যাঁ। হ্যাঁ, তো সেটাতে যদি সেটা একটা আর্ট ফর্ম। এখন সেটা তাকে যদি আর্ট ফর্ম হিসেবে বোঝানো হয় তাহলে বেটার। কিন্তু আমরা যদি বলি যে, "ছি, ছি এটা কেন দেখছিস?" বা এরকম কিছু, রাইট অ্যাওয়ে আমরা তাকে একটা জিনিস বলছি যে, এটা নিষিদ্ধ জিনিস। তো এটা নিষিদ্ধ সেটাতে সে জিনিস। কিন্তু আরো বেশি অ্যাট্রাক্টেড হয়ে গেল। আকৃষ্ট হওয়ার সে অ্যাট্রাক্টেড সমস্যাটা অ্যাট্রাক্টিভ হবে, হয়ে গেল যে, হ্যাঁ। এটা লুকিয়ে দেখতে হবে বা হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু। হুম, তো হুম। এটা আমি একটা উদাহরণ বা বলেছি। কেন এরকম জিনিসটা অজস্র নিষিদ্ধ, তখন হ্যাঁ, আরো হ্যাঁ, বেশি মনোযোগ দেয়া হবে ওই জিনিসটার প্রতি, যে কেন এক্সাক্টলি আমাকে হ্যাঁ, নিষিদ্ধ বলা হলো। যে আগে যদি সে গান শুনছিল সে হয়তো এটাকে গান হিসেবেই নিচ্ছে। কারেক্ট হুম, হ্যাঁ। হুম, তো এই বিষয়ে আমি একটা প্রাতিষ্ঠানিক তথ্য দেই, যেটা আমরা ইউনিভার্সিটি থেকেও করি এবং আমরা স্কুলদেরকেও করতে দেখেছি ইউনাইটেড আরব এমিরেটস এ, এবং এটা খুব সম্ভবত অন্যান্য দেশেও করা হয়। তো স্কুলের একটা স্টুডেন্ট ওয়েলবিং অ্যান্ড একটা ডিপার্টমেন্ট থাকে স্টুডেন্ট ওয়েলবিং অ্যান্ড কমিউনিকেশনস। তো যেকোনো আ ইভেন্টে যেটা ভাইরাল হচ্ছে বা যেটা টকড অ্যাবাউট হচ্ছে, এটা হুম, ইউক্রেন রাশিয়ার ওয়ার হোক বা যেকোনো কিছুই হোক আরকি, যেটাতে খুব বেশি মাত্রায় একটা সোশ্যাল প্রভাব পড়তে পারে সেটার ব্যাপারে
প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট স্টুডেন্টদেরকে ইনফর্ম করি রাইট অ্যাওয়ে, প্যারেন্টদেরকে আমরা ইনফর্ম করি যে আমরা এই জায়গায় আছি, এই অবস্থানে আছি, আমাদের আচ্ছা। অবস্থান হচ্ছে এটা। তো সেটার মধ্যে আমরা প্রকৃত অবস্থানটা জানাই যে এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আছে, এই ব্যাপারে আমরা অবজার্ভ আচ্ছা। করছি, হ্যাঁ, কেউ হ্যাঁ, রিয়াক্ট করবেন না, হ্যাঁ, এবং আমরা বলে দিই এটাতে কেউ সোশ্যাল মিডিয়াতে লিখবেন না, বা হ্যাঁ, এটাতে বিচলিত হওয়ার কিছু নাই, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমরা এই হ্যাঁ, জিনিসটা রাইট অ্যাওয়ে জানিয়ে দিচ্ছি হ্যাঁ। যে ডু নট মেক ওভারকুক ইট, এটা Just এটা don't থেকে react on the things when ডোন্ট it's not রিয়াক্ট। needed. এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন সেটা হ্যাঁ, ওয়ার হোক, প্যান্ডেমিক হোক, of যে course. কোনো কিছু হ্যাঁ, যেটা টক অফ দ্য টাউন হতে পারে বা হ্যাঁ, বাচ্চারা হ্যাঁ, ডিরেল করতে পারে পুরোপুরি, হ্যাঁ, হ্যাঁ, আমরা সাথে সাথে আমাদের প্রাতিষ্ঠানিক অবস্থান জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক অবস্থান, এবং হ্যাঁ, এই অবস্থানে এই স্পিরিটেই সবাইকে থাকতে হবে। এখন যদি সেই অবস্থানটা সঠিক হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়, কারণ সেটা একটা প্যানেল ডিসাইড হ্যাঁ, করে, হ্যাঁ, তখন প্যারেন্টকে সেভাবেই রিয়াক্ট করতে হবে। হবে। হ্যাঁ, কারণ প্যারেন্ট যদি এটা নিয়ে বিবাদ করে বা অন্য কোনো অবস্থান বলে, হ্যাঁ, সেটা কিন্তু বাচ্চাই তার সাথে আলাপ করবে যে না, কেন আমার স্কুল তো বলছে এটা, হ্যাঁ, হ্যাঁ, তুমি অন্য কথা কেন বলছো। হ্যাঁ, 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 তো কোনো প্যারেন্ট যদি বলে যে হ্যাঁ তুমি পর্নোগ্রাফি দেখতে পারো বা অ্যাডাল্ট ফিল্ম দেখতে পারো, সেটা হয়তো স্কুল থেকে বলা হয়েছে না তুমি এই দিকে যাবে না, তখন কিন্তু হ্যাঁ, বাচ্চাই কিন্তু কোয়েশ্চেন করে যে হ্যাঁ, তোমরা কেন আমাকে ভুল পথে হ্যাঁ, বলছো যেতে, হ্যাঁ, বা এরকম কিছু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওয়েলবিং অফিসার যারা আছে, তাদের প্রওয়েস এবং তাদের কারেক্টনেস খুবই হ্যাঁ, খুবই জরুরি খুবই একটা দরকার। প্রাতিষ্ঠানিক লেভেলে। হ্যাঁ, এবং হ্যাঁ, এই কমিউনিকেশনটা অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে ভালনারেবিলিটি থেকে রক্ষা করে, কারণ তারা হ্যাঁ, সবসময় মনে করে একজন প্রটেজে, যে তার হ্যাঁ, সিনিয়র আছে স্কুল লেভেলে বা ইনস্টিটিউশনাল লেভেলে, সে বলছে তার মানে এটা একটা সঠিক হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ, এবং এটা আমার কাছে যুক্তিযুক্ত লাগছে যে হ্যাঁ, সেটাই। আহ, হ্যাঁ, রাশিয়ার ইউক্রেনকে ইনভেট করা উচিত না। আমি যদি হ্যাঁ, এটা স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করি যে এটা উচিত না, হুম, কিন্তু তার তার মানে এই না যে আমরা সমস্ত রাশিয়ানদের সাথে হুম, খারাপ ব্যবহার করছি। হুম, আমরা এটা প্রতিবাদ করছি, হুম, এটা হুম, উচিত না, এটা অনুচিত একটা অনুভূতি, এবং ইউক্রেন নিজেদেরকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে, এটাকে আমরা হুম, সাপোর্ট করছি যতক্ষণ পর্যন্ত সেই যুদ্ধ সিভিলিয়ানদের কোনো হার্ট না করে। তো এই যে একটা স্ট্যান্ড পয়েন্ট আমরা জানিয়ে দিলাম, এটাতে কিন্তু একটা ডিসিপ্লিন সেট হয়ে গেছে, ওদের হ্যাঁ, ভালনারেবিলিটি অনেক কমে গেছে। অনেক কমে যায়। হ্যাঁ, এখন ওদের বাসার ভেতর থেকে যদি অন্য কোনো কথা বলা হয়, ওরাই কিন্তু আমাদের হ্যাঁ, হয়ে হ্যাঁ, কথা বলবে যে না। হ্যাঁ, তোমার তোমার ঠিক এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে আমি এটা বলব। আমি আমি যদি প্রাইমারিটা চিন্তা করি, আমরা কিন্তু খুব সাধারণ জিনিস নিয়ে আমি বলব, কিন্তু এটা এতটা বাস্তবায়ন হয় খুব সুন্দরভাবে। অ্যা বাচ্চারা এট দ্য এন্ড অফ দ্য টার্ম ওরা মুভি দেখতে পারে। অ্যালাউড স্কুল একটা মুভি দেখায় ওদেরকে। কিন্তু সার্টিফিকেটের ব্যাপারে তখন খুব কেয়ারফুল থাকতে হয়। কারণ ফর্ম পাঠানো হয় প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে বাসায়, এবং ওখানে বলে দেয়া হয় প্যারেন্টাল অ্যাডভাইসে কোনগুলো দেখতে পারবে, কোন সার্টিফিকেট, ইউ, পিজি অ্যান্ড 12 এন্ড লাইক থিং। এবং সেটা বলে দেয়া হয় যে কেন এটা দেখতে পারবে না। ইটস নট দ্যাট সামথিং দে ক্যানট ওয়াচ ইট, দে আর ল্যাঙ্গুয়েজেস ইন নট অ্যাকসেপ্টেবল। হুম, ওই ল্যাঙ্গুয়েজগুলা ইটস এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না ইন স্কুল, বিকজ দিস ইজ নট এ গুড ল্যাঙ্গুয়েজ। এবং বাচ্চারা কিন্তু খুব ছোট সময় থেকে এটা শিখে ফেলে। হুম, এবং যখনই আমরা চুজ করতে থাকি, ওরা বলতে থাকে না না না, এটা তো ইউ, এটা দেখা যাবে না, কারণ এটাতে ল্যাঙ্গুয়েজ আছে, এটা বলে হুম, দেওয়া হয়েছে, এটা করা যাবে না। তো হুম। কেতনের ঠিক ওই পয়েন্টে থেকে আমি বললাম, এটা ওরা ওরা শুধু যে স্কুলে অ্যাপ্লাই করে সেটা না, ওরা বাসায়ও অ্যাপ্লাই করে। যখন ওদেরকে মুভিতে নিয়ে যাওয়া হয়, প্যারেন্টসদের করে বলে আমি এটা দেখতে পারবো না, কারণ এটাতে এই সার্টিফিকেট আছে। Correct, হ্যাঁ। হ্যাঁ, বাচ্চারাই তখন কিন্তু নিয়মের এবং ইয়েস, নীতিমালার স্পোকস পারসন হ্যাঁ, হয়ে যায়, ওরাই হ্যাঁ, কিন্তু স্কুল থেকে এটা নিয়ে যায়। নিয়ে নেয়। তো আমার হ্যাঁ, ধারণা, আমি নিশ্চিত যে বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোতে এই ধরনের একটা প্রয়াস আছে। ফারজানা বলতে পারবে যে ওর বাচ্চারা যে স্কুলে যায় ওদেরও কোনো কমিউনিকেশন এরকম আছে কিনা, যে স্ট্রং কমিউনিকেশন। ফারজানা, তো তোমার জি, থেকে কিছু শুনি। জি ভাইয়া। হ্যাঁ, এ ধরনের কমিউনিকেশন করা হয় স্কুল থেকে। যখন আসলে যে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলা হয়, তখন এসব নিয়েও কথা বলা হয়। এবং একটা মজার কথা মনে পড়লো যে আমার ছোট ছেলে ৫ বছর, যখন সে আমাকে কিছুদিন আগে একটা গেম মানে দেখালো যে হুম, হুম, মাম ক্যান আই ডাউনলোড দিস গেম। তো I was busy with something and I said no, don't download it now, you have enough games, তোমার যথেষ্ট গেম আছে, ওগুলাই খেলো। তো সে আমাকে তখন বললো no mom, look it's 3+, I can play it. তো ও এই জিনিসটা খেয়াল করছে যে আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু 3+, so he's ওকে, 5 and he can play it. হ্যাঁ, তো হ্যাঁ, এই জিনিসটা তখন আসলে আমার কাছে খুব ভালো লেগেছে যে না, ওর মধ্যেও এই অ্যাওয়ারনেসটা জন্মাচ্ছে যে আসলে ও কোন হ্যাঁ, কন্টেন্ট গুলা মানে হ্যাঁ, ইউজ করতে পারবে, ওর এজ লিমিটের মধ্যে এই জিনিসটা আসে হ্যাঁ, কিনা। হ্যাঁ, তো হ্যাঁ,
আর এছাড়াও আমি বাসায়ও যে জিনিসটা মানে সবসময় বাচ্চাদেরকে উৎসাহিত করি যে ওরা এখন তো অনেক ধরনেরই সাইট আছে, যেমন নেটফ্লিক্স, তারপর প্রাইম মুভিজ, অনেক কিছুই আছে। তো আমার বাচ্চাদেরকে সরি এক্সকিউজ মি, আমার বাচ্চাদেরকে আমি যে জিনিসটা ওদেরকে সবসময় ছোটবেলা থেকে মানে বুঝিয়ে এসেছি যে ওদের এইজের মধ্যে যেটা না পড়ে সেটা ওদের দেখা উচিত না। আচ্ছা, এখনো যেমন কোনোটা হয়তো আমার বড় মেয়েটা 16, ও কোনো মুভি দেখছে which is 16+, বাট অন করলে যখন ওটার একটা রেটিং আসে, লাইক কি কি আছে ওখানে, ভায়োলেন্স, ল্যাঙ্গুয়েজ, এই ধরনের কিছু, বা সেক্সুয়াল কন্টেন্টস আছে কিনা, তো ওটা আমরা প্রথমে চেক করি যখন whenever we sit down to watch a movie। এই জিনিসটা আমি চেক করি। তখন অনেক সময় হয়তো আমি ফোনে বিজি বা কোনো কিছু আমি খেয়াল করিনি, আমার মেয়ে হয়তো মানে মুভিটা চেঞ্জ করে দিল, আমি জিজ্ঞেস করলাম যে কেন চেঞ্জ করলো, অফ করলাম, বললো যে না এটা দেখা যাবে না। তো এই জিনিসগুলো আমি সবসময় মানে আমার বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করেছি প্রথম থেকে, যেন এই জিনিসগুলো ওরা ফলো করে। এটা একটু একটু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমার ধারণা যে ই সেফ তখনই কম্প্রোমাইজড হয়। আমি যেভাবে বলি, যখন প্রাপ্ত বয়স্করা অপ্রাপ্ত মনস্কর মতো ব্যবহার করে, তখনই এটা কম্প্রোমাইজড হয়। যে যারা আমরা অ্যাডাল্ট আছি তারাই যদি আমরা গ্রোন আপের মতো ব্যবহার না, কারণ অ্যাডাল্ট তো মানে বয়সের খাতিরে, কিন্তু গ্রোন আপ তো মেন্টালি হয় না। তো হ্যাঁ, তখন প্রাপ্তবয়স্করা যখন অপ্রাপ্ত মনস্কদের মতো ব্যবহার করে তখনই ই সেফটি কম্প্রোমাইজড হয়, তখনই একটা বাচ্চার গ্রুমিং কম্প্রোমাইজড হয়। এই দোষটা আমি সোশ্যালি অপ্রাপ্ত বয়স্কদের দেব না, এটা প্রাপ্ত বয়স্কদের দোষ, যে কারণে এটা হার্মফুল সাইডটা আমরা দেখতে পারি। অপ্রাপ্ত বয়স্কদের আমি এখনই দোষ দেব না, কারণ তাদের শেখার অনেক বাকি আছে এবং তাদের শেখানোর দায়িত্বটা আমাদের, যারা প্রাপ্তবয়স্ক তাদের দায়িত্ব। তাদের নিজে নিজে সব শিখে ফেলবে, রেসপন্সিবিলিটিটা অনেক বেশি ওদের থেকে, এবং আমাদেরকেও গ্রো আপ করাটা খুব দরকার ওভার টাইম, যে কতটুকু আমি শাসন করছি। এখন আমার বাচ্চা কোনো কারণে একটা নিষিদ্ধ ম্যাটেরিয়াল দেখে ফেলেছে, সেটার জন্য কি আমি তাকে বকছি, মারছি, নাকি তাকে বুঝাচ্ছি, কিভাবে বুঝাচ্ছি, কতটুকু ট্যাকটিক্যালি বুঝাচ্ছি। হ্যাঁ, যে সারাক্ষণ লেকচার না দিয়ে তাকে ট্যাকটিক্যালি কতটুকু বুঝাচ্ছি। সামাজিক শ্রেণী বৈষম্যের যে বিষয়গুলো আছে সেটা থেকে কিন্তু রেসিজম বা বুলিং এর জন্ম হবে। কেউ যখন সামাজিকভাবে কাউকে হেয় প্রতিপন্ন করে বা বিদ্রুপ করে, তখন কিন্তু সেটা সামাজিকভাবে কেউ ট্রান্সজেন্ডার হতে পারে, কেউ অন্য একটা প্রফেশনে থাকতে পারে, বা যে কোনো একটা প্রফেশনে থাকতে পারে যেটা তো সোশ্যাল প্রফেশন না, কিন্তু আমরা কি তাকে বাচ্চার সামনে হেয় প্রতিপন্ন করছি কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা কতটুকু পাবলিকলি তাকে হ্যারাস করছি, হ্যাঁ, বাচ্চার সামনে, যে এ তো এরকম, যেটা অনেক আগে আমি বলবো ঐতিহাসিকভাবে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে বলা হয়তো এরা ভালো বংশের না, এরা এই বংশের, কিন্তু কালের ব্যতিরেকে আমরা একটা জিনিস দেখছি যে আমরাও কিন্তু শ্রমিক ক্লাসের বাইরে না, কিন্তু একটা সময় হয়তো আমরা দেখেছি আমাদের বয়সরা শ্রমিকদেরকে হেয় প্রতিপন্ন করেছে আমাদের সামনে, হ্যাঁ, বা কাজের মানুষকে হেয় প্রতিপন্ন করেছে। সত্যি কথা, এগুলো আমরা দেখেছি এগুলা করতে। তো ওগুলা কতটুকু হার্মফুল এফেক্ট আনতে পারে সেটা আমরা বুঝে ফেলেছি। আমরা যদি একই কাজ করতে থাকি তাহলে উই আর রিপিটিং হিস্ট্রি, যে আমাদের বাচ্চারাও কিন্তু বৈষম্য নিয়েই বড় হবে। তখন তারা ভাববে যে কতিপয় মানুষই খারাপ কাজ করে। ইটস নট ট্রু, কতিপয় মানুষ খারাপ কাজ করে না, খারাপ কাজ মানুষকে দিয়ে করানো হয়, মানে কেউ করায় বা এরকম কিছু। তখন তারা মানুষকে ঘৃণা করবে, কিন্তু হয়তো সামনাসামনি তারা দেখাবে না, তারা দেখাবে যে তারা শিখছে, কিন্তু ভিতরে কিন্তু ওই শিক্ষাটা রয়ে যাবে, যেটা ওই বৈষম্যটা রয়ে যাবে, মনোবৃত্তিটা থেকে যাবে। হ্যাঁ, এখন যদি আমি তাকে কোনো সুপিরিয়রিটি কমপ্লেক্স দিয়ে দেই, তাহলে সে সুপিরিয়রিটি কমপ্লেক্সে অনেককে সে ইনফেরিয়র ভাববে। হ্যাঁ, সেটাই। একইভাবে আমি যদি তাকে ল্যাক অফ কনফিডেন্স দিয়ে বড় করি যে তোমরা কিছুই না, তাহলে সে নিজেকে ইনফেরিয়র ভাববে। তো সব এইগুলো মনস্তাত্ত্বিক ভাবে বাচ্চারা খুবই ডিস্টার্বড হয় আর কি। তো আমি আবার ই সেফটিতে চলে যাই। ইন্টারনেটটা একেবারেই একান্ত একটা পৃথিবী, যে কারণ আমি যখন ইন্টারনেটে বসি আমিই আছি ইন্টারনেটে, আর কেউ আমার সাথে নেই, কেউ আমাকে দেখছে না। তো সেখানে আমার ম্যাচুরিটি আমাকে গাইড করবে। হ্যাঁ, এটা বলে না, এটা বিহেভিয়ার, হাউ ইউ আর বিহেভিং উইথ দ্যাট ইজ রিফ্লেক্টিং ইন দেয়ার। হ্যাঁ, ওটা কিন্তু মেশিনটা কিন্তু তোমাকে করছে না, তুমি মেশিনটার সাথে কিরকম বিহেভ করছো। একেবারে সত্যি, সেটাই একেবারে সত্যি কথা। তো ওইটা আমরা যদি বাচ্চাদের মধ্যে অতটুকু ম্যাচুরিটি তৈরি করতে না পারি তাহলে আমরা ইম্যাচিউর,
বলেই নিতে হবে যে আমরা প্যারেন্ট হিসেবে ইম্যাচিউর, আমরা গ্রো আপ করিনি। তো হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি থাকে সবচেয়ে আগে নিজের কাছে দেখতে হবে যে আমি হোয়াট ডিড আই ডু, মানে এটা হ্যাঁ সোসাইটিকে দোষ না দিয়ে, হ্যাঁ স্কুলকে দোষ কতটুকুন না দিয়ে আমি হুম, ডেলিভার আমি কি করলাম, করেছি হ্যাঁ বা আমি কি কতটুকুন আমি ডেলিভার করিনি, করেছি যে যেখানে রং গেল জিনিসটা, হ্যাঁ সেটাই। কারণ একটা বাচ্চার গ্রুমিং তো মানে বাসা থেকেই শুরু হয়। অফকোর্স আমি যেটা অফকোর্স বিশ্বাস করি যে অফকোর্স একদম হ্যাঁ ছোটবেলা 2-2.5 বছর বয়সে যখন বাচ্চারা বুঝতে শিখে, কথা বলতে শিখে, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে শুরু করে, তারা হ্যাঁ প্রথম স্কুলে যায়। তো হ্যাঁ অ্যাজ আ প্যারেন্ট একজন মানে আমাদের দায়িত্বটা অনেক বেশি, বেশি বেড়ে যায়, রেসপন্সিবিলিটিটা অনেক বেশি, যে আমরা ওদেরকে কি শিখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ কিভাবে আমরা ওদেরকে বুঝাচ্ছি, কতটুকু শিখাচ্ছি, কতটুকু মানে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এই পুরো জিনিসটাই আসলে প্যারেন্টিং এর উপর ডিপেন্ড করে। অফকোর্স হ্যাঁ একেবারে হ্যাঁ। তো আমার মনে হয় আমরা অনেকটা কভার করতে পারলাম যতটা মনে হয় প্রয়োজন ছিল অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে। এর থেকে তো অবশ্যই আরো অনেক কিছু ডিটেলসে গেলে তো আরো অনেক ডিটেলসে যেতে হয়, সেটাই। কিন্তু আপাতত মনে হয় the most important thing came up is it's parents' consent to be more alert and deliver the right kind of examples and issues rather than hiding it, keeping it, and just saying no is not the word. Why it is no is make sure before you say no, you know why you're saying the no to your children. I think it is. So, Farzana, তুমি কি কিছু বলতে চাও? তারপর আমি ডক্টর সেলিমের কাছে আসবো before I finish. তোমার কথা সূত্র ধরেই বলতে চাই যে প্যারেন্টসদেরকে আসলে এখন দুনিয়া তো আসলে আগের মতো নেই, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। আমরা ছোটবেলায় যেরকম ভাবে বড় হয়েছি, এখনকার বাচ্চারা অনেক বেশি ওপেন, অনেক প্রশ্ন হ্যাঁ করতে পছন্দ করে, ওরা জানতে পছন্দ করে, ওদের কিউরিয়াসিটিটা অনেক বেশি। খুবই সত্য। আমাদের অবশ্য এতটা মানে ওপেন প্ল্যাটফর্মসও ছিল না এখন যেমন অনলাইন আছে। সো এই হ্যাঁ যে এ কারণে ওদের কিউরিয়াসিটিটা বেশি এবং ওদেরকে আসলে ওভাবেই হ্যান্ডেল করতে হবে। We parents need to find মানে new techniques, new methods to মানে হ্যাঁ হ্যান্ডেল them. হ্যাঁ আমাদের প্যারেন্টসরা আমাদেরকে যেভাবে একটা ধমক দিয়ে বসিয়ে রাখতো, এখনকার বাচ্চারা কিন্তু সেভাবে মানবে না, ওরা না কোয়েশ্চেন করবে উল্টা যে হ্যাঁ কেন, নিশ্চয়ই। ওয়াই। হুম সো আমাদের, তুমি যেটা বললা যে we need to, before we say no we need to know why we are saying no. So এটা এক্স্যাক্টলি খুব Correct. হ্যাঁ ইম্পর্টেন্ট একটা কথা, আমি যেটা হ্যাঁ বিশ্বাস করি। এবং বাচ্চাদের সাথে আসলেই ওপেনলি কথা বলা উচিত, কারণ এখনকার বাচ্চারা অনেক কিছুই জানে, বোঝে। সো মানে লজ্জা পাওয়া বা জিনিস ওদের থেকে হাইড করে লাভ হবে না, বরং না অ্যাজ এ প্যারেন্ট আমি যদি ওদের সাথে ওপেনলি কথা বলি, তখন ওরা আমার সাথে কমফোর্টেবল ফিল করবে আরো, যে না নেক্সট টাইম কোনো ইস্যু ফেস করলে বা কোনো প্রবলেমে যদি আমি পড়ি, হ্যাঁ আই ক্যান টক টু মাই প্যারেন্টস, হ্যাঁ there is যেহেতু someone I ওরা can আমার talk. সাথে, হ্যাঁ হ্যাঁ there is someone I can talk, and not just someone, my parents are there হ্যাঁ for me and they will always be there for me। এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট খুবই বাচ্চাদেরকে দেয়া, ইম্পর্টেন্ট। যে আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, হুম no True. matter what happens, whatever you're facing, come to me ভেরি first. ট্রু। হ্যাঁ Correct. হ্যাঁ Correct. থ্যাংক ইউ। হ্যাঁ ডক্টর সেলিম, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এখন আমাদেরকে একটা ক্লোজিং স্টেটমেন্ট দাও প্লিজ। ক্লোজিং স্টেটমেন্ট, আচ্ছা, না আমার আমি একেবারে তোমাদের দুজনের সাথে খুবই বেশি মাত্রায় একমত। ফারজানার কথা শুনে খুব ভালো লাগলো যে সেই যেমন শাসনও প্রয়োজন, নিয়মও প্রয়োজন, একই সাথে পরিবারের সেই ভালোবাসাটাও দরকার হ্যাঁ এবং তারা যেন সেফ ফিল করে সেখানে, আ সেটাও যেরকম দরকার। তো আমার আমার সবসময় মনে হয় যে একটা বাচ্চার গ্রুমিং এর যে সবচেয়ে বড় মানে একটা প্রতিবন্ধকতা থাকে, সেটা হচ্ছে তার পারিপার্শ্বিকতা। আমি মনে করি। তো প্রত্যেকটা বাচ্চা যেমন আ ইউনিক, ঠিক তেমনিভাবে প্রতিটি প্যারেন্টও ইউনিকই হয়। তাদের প্যারেন্টিং স্টাইলও বিভিন্ন হয় বা একদম এরকম। ডিফারেন্ট হয় একজনের থেকে আরেকজনের। হ্যাঁ ট্রু, ট্রু। কিন্তু সেটা ইউনিকনেস মানে এই না যে একেবারে অড হতে হবে। হুম ইউনিকনেস মানে এটা হচ্ছে যে the way things are done can be different but the purpose should be same. তো একই আ মানে প্রক্রিয়া ভিন্ন হতে পারে কিন্তু হুম গন্তব্য একই হওয়া উচিত। যে বাচ্চাকে হুম ঠিকভাবে মানুষ করা হচ্ছে, যে পথ ভিন্ন হতে পারে কিন্তু গন্তব্য একই হওয়া উচিত। পথে বা প্রক্রিয়াতে যেন কোনো হার্মফুল ইফেক্ট না থাকে, এটার হুম ব্যাপারে সব প্যারেন্টকে নজর রাখতে হবে। ই-সেফটির ব্যাপারে সত্যি কথা, মানে এটা কখনোই আমাদের থেকে যাবে না। তবে আ বাচ্চাকে ই-সেফটির সম্পর্কে কিছু জানানোর আগে প্যারেন্টকে নিজস্ব ই-সেফটি নিয়ে
সচেতন হতে হবে যে আমি কি করছি। তো ফারজানা যে কথাটা বলল যে এখনকার বাচ্চারা প্রশ্ন করবে, জানতে চাইবে। তো ওদেরকে কিন্তু you have to lead by example. If you do something and tell them not to do it, তাহলে তারা এটা কোনো হুম এফেক্ট হবে না। তো হুম আমি যদি দিনে ১৬ ঘন্টা ফোন ইউজ করতেছি বা ইন্টারনেটে আছি বা ফেসবুকে আছি আর ওদেরকে বলছি ফোনের এক্স্যাক্টলি সারাক্ষণ থাকবে না, ওরা এই কথা শুনবে না। তো হুম আমাকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আমি বইও পড়ি, আমি বাইরে হাঁটতেও যাই, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করি। আমি চেষ্টা করি মানুষের সাথে দেখা করে কথা বলা রাদার দ্যান ইন্টারনেটে থাকা। বা কোনো আ আঙ্গিকে থাকলে যে আমি ৩ টা ফ্রেন্ডের সাথে বসছি, যে ৩ জন বসে ফোনই গুতাচ্ছে। ৩ টা ফ্রেন্ড ৩ টা ফ্রেন্ডের মধ্যে নাই আরকি। তো এটা আমাদের মধ্যে একটা অভ্যাস, এখন একটা খুব খারাপ অভ্যাস হয়ে গেছে যে আমরা যখনই কোনো দাওয়াতে যাই আমরা সবাই ফোনেই গুতাচ্ছি। যে হ্যাঁ সেই দাওয়াতের খবর আমরা এমন জায়গায় দিচ্ছি যারা দাওয়াতে আসে নাই। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ বা আমরা কনসার্টে যেয়ে দেখা যাচ্ছে যে ফোনেই একজনকে বলছি কনসার্ট কত ভালো হচ্ছে। টিকেট আমি কেটেছি কিন্তু সে কিন্তু পুরা কনসার্ট দেখতেছে। আমি কনসার্ট দেখাচ্ছি, কনসার্টের বলছি বা এরকম কিছু। তো এই জিনিসগুলা পরিহার করতে হবে। কারণ বাচ্চারা এর থেকে খুব ভালো কিছু শেখে না। ওরা ১ম জিনিসটা শিখছে যে তুমি যেখানেই যাও তোমাকে কনসেনট্রেট করতে হবে না। ইউ আর অলওয়েজ কনসেনট্রেটিং অন দ্যা ইন্টারনেট। তো হ্যাঁ এইটা করে যদি আমি আমার বাচ্চাকে বলি, "বাবা স্ক্রিন টাইম বন্ধ কর", ও আমার কথা শুনবে না। হুম, হ্যাঁ? তো আমি ধূমপান করে যদি বলি, "তুমি সিগারেট খেও না", তাহলে ও আমার কথা শুনবে না। তো আমাকে আগে নিজেকে শোধন করতে হবে। পরিশোধন করে আমার নিজের অভ্যাস থেকে দেখাতে হবে যে এটা সম্ভব। যে এটা তুমি সম্ভব করা যায় বইও পড়তে পারো, ফুটবলও খেলতে পারো। নট অলওয়েজ কম্পিউটার গেমস। তুমি ব্যাডমিন্টন খেলতে পারো বা ছুটাছুটি করো ঘরের ভেতরে বা ছাদে যেয়ে ছুটাছুটি করো। হোয়াটএভার ইউ ডু, মানে ডু সামথিং আদার দ্যান দ্য স্ক্রিন। তো সেটাই আমি এখন নিয়ম করে স্ক্রিন টাইম লিমিট ওর জন্য করতে পারি। তো ও বেচারা বসে আছে, ওর সামনে আমি স্ক্রিন দেখতেছি। তো এটা কিন্তু খুব একটা ভালো দৃষ্টান্ত হবে না আরকি আমার ধারণা। তো এবং এটা কার্যকরীও হবে না। তো আমার মনে হয় যে লিডিং বাই এক্সাম্পল কুড বি আ ওয়ে যেটাতে সবাই আ সেফটির সুবিধাগুলো উপভোগ একেবারে করতে পারে। হ্যাঁ 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 থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি কিছু ইনফরমেশন তোমাদের দুজনের থেকে পেলাম। অনেক কিছু শিখলাম। আমি সবসময় শিখতে পছন্দ করি। আমিও তোমাদের সাথে একই রকম বলব। তবে যেহেতু আমি স্কুলে কাজ করছি এখানে, আমি স্কুলের পরিপ্রেক্ষিতে নিয়ে একটু প্যারেন্টদেরকে এটাই বলব, আপনারা জানেন সেফটিটা কি? স্কুল কিন্তু অনেকভাবে সাপোর্ট করে। এবং এটা স্কুলের যে রুলগুলা সেগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কারণ এটা পরিস্থিতির সাথে চেঞ্জ হচ্ছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা চেঞ্জ করা হয়, বাচ্চাদের সুবিধার্থে চেঞ্জ করা হয়। সেজন্য যে যেখানে আছেন, যে দেশে আছেন, যেই কাঠামোটাই পান সেই কাঠামোটা একটু পর্যালোচনা করেন, একটু জানতে চেষ্টা করেন, কারণ এটা আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য আপনি করছেন। এবং ডক্টর সেলিম যেরকম বলল, আপনি নিজে আগে এটাকে প্র্যাকটিসে আনেন, তারপরে বাচ্চাকে এটা ডেলিভার করেন, কারণ এটা খুবই দরকার। আপনি set an example and then ask for the result. Without just don't ask for the result if you haven't set an example there. থ্যাংক ইউ ভেরি মাচ ফারজানা, তুমি সময় করে এসেছো, আমার খুব ভালো লাগলো, অনেক কিছু তোমার থেকে জানলাম। থ্যাংক ইউ ডক্টর সেলিম, তোমার সময় খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমার দর্শকরা আজকে আমার সাথে থাকার জন্য। আশা করি সামনের সপ্তাহে অভিনিবেশের ৭ নম্বর পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে।
রান্না ও আড্ডা ফারা নাজের সাথে মনোরমা। দেখুন প্রতি রবিবার রাত ৯টা বাংলাদেশ সময়ে শুধুমাত্র এপসিলন টিভিতে। মনোরমা। স্কুল শিক্ষা বিষয়ক আলাপন অভিনিবেশ বর্ণা শেখের সাথে। দেখবেন প্রতি শনিবার রাত ৮টা বাংলাদেশ সময়ে শুধুমাত্র এপসিলন টিভিতে। এপসিলন টিভির ফেসবুক পেজে চোখ রাখুন। অভিনিবেশ।